ও আলিম 27 ব্যাচ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের জন্য হচ্ছে ফোকাস এলিট একাডেমিক প্রোগ্রাম থেকে তোমাদের সবাইকে হচ্ছে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আজকে আসি স্বাধীন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে। তো আমরা এই যে ফোকাস এলিট প্রোগ্রামটা তোমাদের জন্য নিয়ে এসেছি এজন্যই যে তোমাদের সামনের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। তোমরা হচ্ছে বাজারে অনেক কোচিং সেন্টার পাবা, তার থেকে আমরা কেন এখানে আসব এ বিষয়ে আমরা জানতে হবে। ফোকাস এক এলিট প্রোগ্রাম তোমাদের জন্য নিয়ে আসছে যে এই বাংলাদেশের টপ মেডিকেল অ্যান্ড ভার্সিটির টপ স্টুডেন্ট দ্বারা তোমাদেরকে গাইডলাইন করানো হবে। ঠিক আছে, তোমাদের জন্য এখানে থাকবে হচ্ছে টোটাল 64+ ক্লাস থাকবে তোমাদের জন্য, এবং তোমাদের জন্য এখানে থাকতেছে হচ্ছে সাপ্তাহিক 40টারও বেশি এক্সাম থাকতেছে, মাসিক 10টারও বেশি এক্সাম থাকবে, এবং ফাইনাল মডেল টেস্ট হবে 8টা। তো আমরা এতগুলো মডেল টেস্ট এবং ক্লাস টেস্ট কেন রেখেছি? তোমাদেরকে প্রপারলি নিজেকে যাচাই করার জন্য এত বেশি ক্লাস রাখা হয়ে গেছে। তো আমরা হচ্ছে আজকে একটা ফ্রি ক্লাস করব। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে যে মাইক্রোবায়োলজি, মানে টপিক হচ্ছে অণুজীব সম্পর্কে আমরা আজকে পড়াশোনা করব। তো আমরা আজকে লেকচারে চলে যাই। আমাদের লেকচার আজকে কি? অণুজীব সম্পর্কে পড়াশোনা করব আমরা। আচ্ছা, অণুজীব বেসিক্যালি কি? অণুজীব আমরা কাকে বলবো এটাকে জানতে হবে, যে অণুজীবটা আমরা কাকে বলবো, অণুজীব আসলে কি। ভাইরাস, আমরা এই চ্যাপ্টারে 3টা পয়েন্ট নিয়ে পড়াশোনা করব, 3টা পয়েন্ট বা 3টা জিনিস নিয়ে পড়াশোনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে ভাইরাস, সেকেন্ড হচ্ছে ব্যাকটেরিয়া, থার্ড হচ্ছে আমরা হচ্ছে একটা ডিজিজ সম্পর্কে পড়বো, এর নাম হচ্ছে ম্যালেরিয়া। আর ম্যালেরিয়া ডিজিজটা যে প্যারাসাইটের কারণে হয় সেই প্যারাসাইট নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে আমরা হচ্ছে আজকে কয়টা জিনিস নিয়ে পড়বো? 3টা, ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে ম্যালেরিয়া, প্যারাসাইট নিয়ে আমরা পড়বো। ঠিক আছে, তো প্রথমেই যে আমাদের পয়েন্টটা আছে যে ভাইরাস বেসিক্যালি কি, আমরা হচ্ছে ভাইরাস কি, ভাইরাসকে আমরা কিভাবে পড়বো বা ভাইরাস জিনিসটা কি এটা আমাদের জানতে হবে আগে, তাই না? আচ্ছা, ভাইরাস জিনিসটা কি এটা আমরা খুবই সুন্দর করে আমরা স্লাইডে দেখবো, যে যেসব খুবই ক্ষুদ্রাকার জীব অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভালো চোখে ভালো করে দেখা যায় না। একটা জিনিস মনে রাখবা যে এখানে একটা কথা বলছে যে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না, এবং তাদেরকে আমরা কি বলবো? অণুজীব বলবো। জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয় সে শাখাকে বলবো আমরা অণুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি। কাদের কাদের আমরা অণুজীব বলতে পারবো? ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, তারপরে কি বলছে অ্যাক্টিনোমাইসিটিস প্রভৃতি হচ্ছে অণুজীবের অন্তর্ভুক্ত। তাহলে আমরা অণুজীব কাদের বলবো? যাদেরকে আমরা খালি চোখে দেখতে পারি না, তাদেরকে দেখার জন্য আমাদের কি লাগবে? অণুবীক্ষণ যন্ত্র লাগবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে অণুজীব বলবো। অণুজীব কাকে বলবো আমরা সবাই প্রথম জানলাম, এবং অণুজীব সম্বন্ধে আমরা যে শাখায় আলোচনা করব সেই শাখাকে বলবো আমরা অণুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি। এই কথাটা খুব সুন্দর করে মনে রাখবা। এবং অণুজীব কাকে বলে এটা তোমাদের হচ্ছে ক নাম্বার কোশ্চেনে আসে। অণুজীব কাকে বলে ক নাম্বার কোশ্চেন আসবে, এবং অণুজীব সম্পর্কে যে শাখায় আমরা আলোচনা করব সেই শাখাকে আমরা কি বলবো? সেই শাখাকে বলবো হচ্ছে অণুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি। আচ্ছা, এখন আমরা পরের লেকচারে আসি। অনেকেই সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভাইরাসটা কি বেসিক্যালি? আমি তো প্রথমেই লিখছিলাম যে ভাইরাস, ব্যাকটেরিয়া, একটা প্যারাসাইট সম্পর্কে আমরা পড়াশোনা করব। প্রথমেই বলছে যে ভাইরাস, ভাইরাসটা কি বেসিক্যালি? ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন সমন্বয়ে গঠিত অকোষীয়, কথাটা মনে রাখিও, গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক, নট আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক পরজীবী যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয়। এটা মনে রাখবা, জীবদেহের অভ্যন্তরে সক্রিয়, তবে জীবদেহের বাইরে নিষ্ক্রিয়। এই যে বোল্ড লাইন দেখাইছি না 4টা 5টা, অবশ্যই অবশ্যই আগে ভালো করে বুঝতে হবে কি বলছে এখানে। যে এটা যদি ভাইরাস হয়, এই ভাইরাসের নিউক্লিক অ্যাসিড কেন্দ্রীয় অংশ। এখন নিউক্লিক অ্যাসিডে কি কি থাকে বলো? তুমি বলতে পারবো যে নিউক্লিক অ্যাসিডে কি কি দ্বারা গঠিত? ফার্স্ট চ্যাপ্টারে পড়ছো নিউক্লিক অ্যাসিড কি কি দ্বারা গঠিত। একটা হচ্ছে ডিএনএ নিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে আরএনএ, ডিঅক্সিরাইবোস রাইবোনিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এখন এই ভিতরে থাকতে পারে ডিএনএ অথবা আরএনএ, তবে একটা কথা মনে রাখবা যে কখনোই ডিএনএ আরএনএ একই সাথে থাকবে না। একটা ভাইরাসে অভ্যন্তরে কখনোই ডিএনএ আরএনএ একসাথে থাকবে না, হয় ডিএনএ থাকবে নয়তো আরএনএ থাকবে। যেটার ভিতরে ডিএনএ থাকবে আমরা বলবো ডিএনএ ভাইরাস, যেখানে আরএনএ থাকবে সেটাকে বলবো আমরা আরএনএ ভাইরাস। আচ্ছা, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড থেকে ভিতরে
এবং বাইরে থাকবে হচ্ছে প্রোটিন আবরণ। এই যে এর বাইরে একটা আবরণ থাকবে, ঠিক আছে, এই আবরণটাকে বলবো আমরা হচ্ছে প্রোটিন আবরণ, এইটাকে বলবো প্রোটিন আবরণ। এই প্রোটিন আবরণকে আমাকে আবার ক্যাপসিড বল, কি বলবো আমরা, ক্যাপসিড বলবো। এখানে আরেকটা কথা বলছো অকোষীয়। আচ্ছা, অকোষীয় কথার মানে কি, যে এরা হচ্ছে কোষ ছাড়া গঠিত হয়েছে, ঠিক আছে। যেমন আমাদের বডি, আমরা কি মানুষ কি কোষীয় নাকি অকোষীয়? বলো, মানুষ কি কোষীয় নাকি অকোষীয়? এবং মানুষের দেহে কতগুলা কোষ আছে? তোমরা সেকেন্ড চ্যাপ্টারেই পড়ছো যে মানুষ হচ্ছে বহুকোষী প্রাণী। এখানে কোষের সংখ্যা হচ্ছে 10⁻14 ট্রিলিয়ন। কিন্তু ভাইরাস অকোষীয় প্রাণী, ভাইরাসের কোনো কোষীয় উপাদান নাই, ভাইরাসের কোনো কোষীয় উপাদান থাকবে না। আচ্ছা, এরপর হচ্ছে অতি আণুবীক্ষণিক। দেখো এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে আণুবীক্ষণিক আর একটা হলো অতি আণুবীক্ষণিক। অতি আণুবীক্ষণিক মানে খুবই ক্ষুদ্র, ঠিক আছে, এ ব্যাকটেরিয়া থেকেও কিন্তু অনেক ছোট। পরজীবী, যা জীবের অভ্যন্তরে সক্রিয়। সে যখন জীবের অভ্যন্তরে, মানে একটা ভাইরাস যখন আমাদের বডিতে প্রবেশ করবে তখনই সে সক্রিয় হবে, তার আগে সে বাইরে যখন থাকবে তখন সে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করবে। তাহলে কি বললাম, যখন সে আমাদের বডির ভিতরে প্রবেশ করবে তখন হবে সক্রিয়, যখন সে বাইরে থাকবে তখন হবে সে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করবে। এইটুকু আমরা তো বুঝছি, ক্লিয়ার সবার? এতটুকু তো বুঝছি আমরা। আচ্ছা, নেক্সট আসি আমরা। তোমরা পরের পেজে দেখবা সুন্দর একটা অনেকগুলো বিজ্ঞানের নাম দেওয়া আছে না? হ্যাঁ, এই বিজ্ঞানের নামগুলো এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফর একাডেমিক অ্যান্ড ভার্সিটি অ্যাডমিশন অর মেডিকেল অ্যাডমিশন, বুঝছো? আচ্ছা, প্রথমেই বলো, দেখা আছে যে গুটি বসন্ত, পিত জ্বর ইত্যাদি ভাইরাস ঘটিত রোগ পৃথিবীতে বহু আগে থেকেই ছিল। তোমরা শুনে খুবই অখুশি হবা যে এই গুটি বসন্ত পিত জ্বর কিন্তু একসময় মহামারী রূপেই হইতো, ঠিক আছে। এখন তো মনে করো যে নোভেল করোনাকে আমরা কোনো ডিজিজ মনে করি না, কিন্তু একসময় কিন্তু এটা অনেক বড় মহামারী আকারে হয়েছিল। সেম এই গুটি বসন্ত, হাম, এরাও কিন্তু একসময় অনেক মহামারী রূপে হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এই গুটি বসন্ত, পিত জ্বর ইত্যাদি ভাইরাস ঘটিত রোগ পৃথিবীতে বহু আগে থেকে ছিল। ভাইরাস সম্বন্ধে তখন মানুষের কোনো ধারণাই ছিল না, ঠিক আছে। পরে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, সুন্দর নাম, এটা মনে রাখতে হবে। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796 সালে প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন। তাহলে প্রথম ভাইরাস ঘটিত রোগের কথা উল্লেখ করেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, এবং সেটা কোন রোগের জন্য? গুটি বসন্ত রোগের জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপর সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস হলো টোবাকো মোজাইক ভাইরাস, অর্থাৎ টিএমভি। সর্বপ্রথম যে ভাইরাসটা আবিষ্কৃত হয়েছে এর নাম হচ্ছে টিএমভি। টিএমভি ভাইরাস কোথায় অ্যাটাক করে? তোমরা জানো টিএমভি ভাইরাস কোথায় অ্যাটাক করে? পড়ছো তো অলরেডি অনেকে। তামাক গাছে হচ্ছে এটা টিএমভি ভাইরাস অ্যাটাক করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে হল্যান্ডের বিজ্ঞানী অ্যাডলফ মায়ার কি বলছেন, ইনি তামাক গাছের পাতার ছোপ ছোপ দাগ বিশিষ্ট টোবাকো মোজাইক ভাইরাস হিসেবে উল্লেখ করেন। তাহলে সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, এটা উল্লেখ করেন কোন বিজ্ঞানী? অ্যাডলফ মায়ার। এই পেজটা সুন্দর মধ্যে পড়তে হবে। নেক্সট হচ্ছে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কিকে বলা হয়, ইনি কিন্তু ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ফিল্টার করার পরেও সুস্থ তামাক গাছ পাইছিলেন তিনি। তাই তিনি বলেন যে তামাক গাছের মোজাইক রোগ জীবাণু ব্যাকটেরিয়া থেকে ক্ষুদ্র এবং এ রোগ বিষকে ভাইরাস হিসেবে আখ্যায়িত করেন, কিন্তু কোনো ভাইরাস শনাক্ত করতে পারেননি। তবুও তাকেই ভাইরাসের আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা হয়। মানে এখানে কি বলছেন উনি বেসিক্যালি কিন্তু ভাইরাসকে চিহ্নিত করতে পারেন নাই। আমরা যে এই যে দিমিত্রি আইভানোভস্কি পড়তেছি, ইনি তামাক গাছের যে ভাইরাসটা ছিল টিএমভি, এটা উনি ব্যাকটেরিয়া ফিল্টার করে দেখছেন যে এটা অনেক বেশি সূক্ষ্ম, কিন্তু বেসিক্যালি তিনি ভাইরাসকে শনাক্ত করতে পারেন নাই, ঠিক আছে। তবুও কিন্তু এই তোমার আইভানোভস্কিকে কিন্তু ভাইরাসের জনক বলা হয় বা আবিষ্কারক বলা হয়। এই যে ভাইরাসের আবিষ্কারক হিসেবে চিহ্নিত, এটা বেশ কয়েকবার আসছে, দিমিত্রি আইভানোভস্কিকে বলা হয় ভাইরাসের আবিষ্কারক, ঠিক আছে। এরপর 1898 সালে আরেক হল্যান্ড বিজ্ঞানী মার্টিনাস বিজারিঙ্ক তামাকের মোজাইক রোগের ভাইরাসকে টোবাকো ভাইরাস হিসেবে উল্লেখ করেন। এটা বেশি ইম্পর্টেন্ট না। ওয়াল্টার রিড, দেখো এটা রিড না পড়ে, তোমরা এটাকে রিড না পড়ে রেড পড়তে পারো, ঠিক আছে। রেড মানে হচ্ছে লাল, রেড মানে কি? লাল। তাহলে হচ্ছে তিনি মানুষের পিত জ্বর মানে হচ্ছে কি
ইয়েলো ফেভার, ইয়েলো মানে হচ্ছে হলুদ, এখানে রঙের সাথে মিলাই পড়বা। রেড হচ্ছে লাল, এখানে হচ্ছে ইয়েলো। তাহলে হচ্ছে পিচ জ্বর, সর্বপ্রথম মানবদেহের পিচ জ্বর সৃষ্টিকে ভাইরাস আবিষ্কার কে? রেড মানে হচ্ছে ওয়াল্টার রেড বা ওয়াল্টার রিড, রিড মানে হচ্ছে রেড মানে লাল, এমনি মনে রাখতে পারো। 1935 সালে আমেরিকান বিজ্ঞানী মেরডিথ স্টেনলি টিএমভি কে পৃথক করে ক্লাসিত করেন। খুব ইম্পর্টেন্ট কথা, এতক্ষণ থেকে আমাদের টিএমভি সম্পর্কে পড়াশোনা করছি না, মানে কেউ এখনো পর্যন্ত সঠিক তথ্য দিতে পারেননি, তবে যিনি একদম ক্লাসিক করছেন তিনি কে? তিনি হচ্ছেন যে বিজ্ঞানী স্টেন, সর্বপ্রথম টিএমভি যে কারণে আসলে নোবেল পুরস্কার লাভ করছে। তাহলে টিএমভি ক্লাসিত স্টেনলি, খুব ইম্পর্টেন্ট। হবে ইংল্যান্ড বিজ্ঞানী এফসি ব্যাডেন, নাম দুটো মনে রাখতে হবে, এফসি বেনডাব্লিউ পিরি। আচ্ছা, আমি যে পড়ছিলাম যে ভাইরাস কি দ্বারা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। বিজ্ঞান এরা বলছেন দুজন বিজ্ঞানী আছে এফসি ব্যাডেন এবং এনডাব্লিউ, এরা বলছেন যে নিউক্লিক অ্যাসিড ভাইরাস টিএমভি বেসিক্যালি নিউক্লিক এবং প্রোটিন দ্বারা গঠিত। আর.এস. শেফারম্যান এবং এমি মরিস নীলাভ সবুজ শৈবাল ধ্বংসকারী ভাইরাস সায়ানোফাস কথা আবিষ্কার করেন। আচ্ছা, এখানে একটা কথা আছে যেহেতু সায়ানোফাস, আচ্ছা ফাস কথার মানে কি? ফাস কথার মানে হচ্ছে ভক্ষণ করা, ফাস কথার মানে হচ্ছে টুইট, মানে ভক্ষণ করা। এখানে সায়ানোফাস মানে হচ্ছে তোমার নীলাভ সবুজ শৈবালকে মানে সে খেয়ে ফেলবে। যদি ব্যাকটেরিওফাস বলে তাহলে সে কি করবে? ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলবে। যদি মাইক্রোফাস বলে তাহলে কি হবে? সে ছত্রাককে খেয়ে ফেলবে। ঠিক আছে, ফাস কথার মানে হচ্ছে ভক্ষণ করা বা খেয়ে ফেলা। নোবেল বিজয়ী এ.এম. লোভ ইনি একটা সুন্দর কথা বলছেন যে ভাইরাসের প্রকৃতি সম্পর্কে তিনি বলছেন যে, আমরা এতক্ষণ থেকে বলছি ভাইরাস অকোষীয়, তিনি তখন বলছেন যে ভাইরাস জীব নয়, জড় নয়। মানে কি বললেন? একজন বিজ্ঞানী বলছেন, এ.এম. লোভ, এটা মনে রাখতে হবে যে যার জ্ঞান লোপ পাইছে সে একটা কথা বলছে যে ভাইরাস বেসিক্যালি জীবও না, জড়ও না। ঠিক আছে, ইনি বলছেন এই কথা, ভাইরাস ভাইরাসই। তিনি কেন বলছেন এই কথা? কারণ ভাইরাস বেসিক্যালি তোমার অভ্যন্তরে এসে সক্রিয় হয়, তবে দেহের অভ্যন্তরে বা দেহের বাইরে গেলে তখন কি হয়ে যায়? নিষ্ক্রিয় হয়ে যায়। এই থিসিসে তিনি বলছেন যে ভাইরাস বেসিক্যালি ভাইরাসই, এই জীবও নয় আবার জড়ও নয়, এটা ভাইরাস ভাইরাসই। আচ্ছা, নেক্সট আসবো আমরা হচ্ছে 1984 সালে বিজ্ঞানী গেল। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, এখানে যাদের হচ্ছে এইচআইভি হয় তাদের কি হয়? জীবন চলে যায়, তারা হচ্ছে এত সহজে বেঁচে উঠতে পারে না বা কোপ আপ করে উঠতে পারে না। তাহলে মনে রাখবা যাদের হচ্ছে এইচআইভি হয়েছে বা এইডস হয়েছে তারা হচ্ছে জীবন চলে যাবে, জীবন গেল। ওটা দ্বারা মনে রাখবা যে বিজ্ঞানী গেল সর্বপ্রথম মানুষের মরণব্যাধি এইডস রোগের ভাইরাস এইচআইভি আবিষ্কার করেন। ঠিক আছে, আচ্ছা রোগ কিন্তু এইডস, তবে ভাইরাসটার নাম হচ্ছে কি? এইচআইভি। এইচআইভি কিন্তু রোগ না, এইচআইভি হচ্ছে ভাইরাস আর রোগ হচ্ছে এইডস। এই এইডস রোগের ভাইরাস এইচআইভি আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী গেল। ঠিক আছে, এরপর হচ্ছে 1989 সালে হারভে অল্টার মানুষের নীরব ঘাতক ব্যাধি হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেন। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেন কে? হারভে অল্টার। এখানে মনে রাখবা যে হেপাটাইটিস সি কে বলা হয় তুষের আগুন, তুষের আগুন বলা হয়। হেপাটাইটিস সি কে বলা হয় কি? তুষের আগুন। আচ্ছা, তুষের আগুন মানে এখানে কি হয়েছে? এরা তুষের আগুন মানে হচ্ছে তোমার তুষের আগুন যদি দেখে থাকো তাহলে দেখবা যে আগুনটা তোমার নিভায় ফেলো, তারপরে দেখবে যে ছোট ছোট আগুনের স্ফুলিঙ্গ এখানে থেকেই থাকে, তারপরে একটু বাতাস দিলে বা একটু ফু দিলে দেখবে যে আবার আগুন জ্বলে উঠছে। তার মানে এই হেপাটাইটিস সিটা হচ্ছে তোমার সারা জীবন এটা কখনোই নির্মূল হবে না। হেপাটাইটিস সি যাদের হবে মেডিসিন খাক বা কোনো একটা উপায় যদি এটা দমায় রাখা হয় শুধুমাত্র, ঠিক আছে, তারপরে সে যদি আবার সেই পরিবেশ পায় বা আবার যদি পেশেন্ট একটু দুর্বল হয়, মানে যে কোনো রোগ ওর লেগেই থাকবে লেগেই থাকবে। এটা হচ্ছে হেপাটাইটিস সি এর লক্ষণ। তাহলে হেপাটাইটিস সি কে আমরা কি বলবো? তুষের আগুন। খুব ইম্পর্টেন্ট, হেপাটাইটিস সি কে তুষের আগুন বলবো। এই আগেই তো বলছে যে এফসি বার্ডেন এবং এনডাব্লিউ পিরি ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন। মানে হচ্ছে কি ভাইরাস কি দ্বারা গঠিত? আবার বলো, ভাইরাস কি দ্বারা গঠিত? বাইরের দিকে আবরণটা হচ্ছে কি দ্বারা? প্রোটিন দ্বারা, আর ভিতরে থাকবে কে? নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ এবং আরএনএ। আচ্ছা, নেক্সট আমরা আসি। আচ্ছা, ভাইরাস সম্পর্কে আমরা যে শাখায় আলোচনা করব সেই শাখাকে আমরা কি বলবো? ভাইরোলজি।
যেমন আমরা 5 নাম্বার চ্যাপ্টার পড়বো, শৈবাল নিয়ে যে শাখা আলোচনা করবো সেই শৈবাল তত্ত্ব, ঠিক আছে। ছত্রাক নিয়ে আলোচনা করবো যে শাখা, সেটাকে আমরা কি বলবো, মাইক্রোলজি, ঠিক আছে। তেমন হচ্ছে জীববিজ্ঞানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা হলো ভাইরোলজি। কি শাখা? ভাইরোলজি। এই শাখাতে আমরা কি নিয়ে আলোচনা করব? ভাইরাস সম্পর্কে আলোচনা করব। কি ভাইরাসের আকার কেমন, গঠন কেমন, বংশবিস্তার কেমন, রোগ তথ্য ইত্যাদি সবকিছু নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব কোন শাখায়? ভাইরোলজি শাখায়। এই ভাইরোলজির জনককে স্টেনলি। এটা কিন্তু মেডিকেলে আসছিল একবার, ভার্সিটিতে কয়েকবার আসছে, এবং একাডেমিক তো জানোই তো কতবার আসছে। ও তোমাদের জন্য একটা সুন্দর টিপস দেই আমি, যে তোমরা যখন একটা চ্যাপ্টার পড়বা, এই চ্যাপ্টার পড়ার আগে তোমরা হচ্ছে একটু বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিসটা করবা। আমি এই চ্যাপ্টার পড়াচ্ছি, এই চ্যাপ্টারের কোন জায়গা থেকে হচ্ছে আমার এমসিকিউ বেশি ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে আমার সিকিউ বেশি ইম্পর্টেন্ট, এটা যদি আমি আগেই জানতে পারি, তাহলে এই চ্যাপ্টারের আমরা গুরুত্ব বুঝতে পারবো না? অবশ্যই বুঝতে পারবো। সো এই জিনিসটা মনে রাখবা যে আমরা যে চ্যাপ্টার শুরু করব তার আগে হচ্ছে আমরা একটু কোশ্চেন ব্যাংক বা গাইড যেটাই বলো সেটা দেখে নিব, যে এই চ্যাপ্টার থেকে কোথা থেকে বেশি কোশ্চেন আসতেছে, এমসিকিউ এন্ড সিকিউ। আচ্ছা, নেক্সট আমরা স্লাইডে আসি। আচ্ছা, আমি বলছিলাম যে ভাইরাস বেসিক্যালি জীবের অভ্যন্তরে সক্রিয়, তো জীবের বাইরে বাইরে হচ্ছে কি হবে, সেটা নিষ্ক্রিয় অবস্থায়। এই জন্য এর বৈশিষ্ট্য কটা থাকবে? অবশ্যই দুইটা। যদি জীবের অভ্যন্তরে থাকে তখন সক্রিয়, তার মানে এটা কি জীবীয় বৈশিষ্ট্য, এবং যখন জীবদেহের বাইরে থাকবে নিষ্ক্রিয়, তখন কি এটা জড়ীয় বৈশিষ্ট্য। জীবীয় বৈশিষ্ট্যের জ্বর বৈশিষ্ট্য কি কি থাকবে? অবশ্যই অকোষীয়, এরা পারে একটা অকোষীয়, অতি আণুবীক্ষণিক, এদের সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোজোমে কিছুই নাই, মাইটোকন্ড্রিয়া কিচ্ছু থাকবে না এদের। অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু এরা অকোষীয়, সো এদের কোনো উপাদান থেকে থাকবে না, সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া কোনো কিছুই থাকবে না এদের, ঠিক আছে। ব্যাকটেরিয়ার সাথে আবার এটা মিলাইও না, ঠিক আছে। ভাইরাসের জন্য আমাদের কোনো কিছু থাকবে না, কোনো সাইটোপ্লাজম অঙ্গাণু থাকবে না। এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নেই, খাদ্য গ্রহণ করে না, ফলে পুষ্টিক্রিয়া এদের নেই। ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। কেন নয়? কারণ জীবকোষের বাইরে তো সে জ্বর বস্তু হয়ে যাবে, মানে সে তখন নিষ্ক্রিয়। তাহলে জীবকোষের বাইরে সে কি স্বাধীনভাবে প্রজনন করতে পারবে? সে কখনোই প্রজনন করতে পারবে না, আমরা সামনে সেটা দেখবো। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়ারোধক ফিল্টারে ভাইরাস ফিল্টার যোগ্য নয়। ভাইরাসকে আমরা ফিল্টার করতে পারবো না, ভাইরাসকে আমরা ক্লাসিত করতে পারবো, ব্যাপন করতে পারবো, ঠিক আছে, সাসপেনশনও করতে পারবো, তবে ভাইরাসকে কখনো আমরা ফিল্টার করতে পারবো না। আচ্ছা, এরপর আছে ভাইরাসকে ক্লাসিত করা যাবে, সেন্ট্রিফিউজ করা যাবে, ব্যাপন করা যাবে, পানির সাথে মিশিয়ে সাসপেনশনও করা যাবে, তলানীকরণও করা যাবে, তবে ফিল্টার যোগ্য নয় ভাইরাস। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এমসিকিউর জন্য। জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক করার মতো নিষ্ক্রিয়, এটা তো প্রথমেই বলছি, এটা নিষ্ক্রিয় থাকবে। ভাইরাসের দৈহিক বৃদ্ধি নেই, পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না। ভাইরাস সৃষ্টিলন যতটুকু ছিল সারা জীবন সে ততটুকুই থাকবে, এটা কোনো দৈহিক কোনো বৃদ্ধি হবে না। ভাইরাস রাসায়নিকভাবে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র, বলছি যে ভাইরাস প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা বেসিক্যালি তৈরি হয়ে থাকে। ভাইরাসের অ্যাসিড, ক্ষার, লবণ প্রতিরোধে সক্ষম এবং অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে না। এই লাইনটা একটু ইম্পর্টেন্ট। এখন দেখো তো কি লিখছি আমি, যে অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনো প্রতিক্রিয়া করবে না। এর কথা মানে কি? এর মানে হচ্ছে অ্যান্টিবায়োটিক কথার মানে কি? এখানে দেখো তো, বায়োটিক কথার মানে হচ্ছে ব্যাকটেরিয়া, বায়োটিক কথার মানে হচ্ছে ব্যাকটেরিয়া, মানে হচ্ছে ব্যাকটেরিয়া জনিত যে ডিজিজগুলো হবে তার উপর অ্যান্টিবায়োটিক কাজ করবে। তবে ভাইরাস জনিত যদি কোনো ডিজিজ হয় তার উপর কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। তাহলে আমরা কি দেবো? যদি ভাইরাস জনিত কোনো ডিজিজ হয় তাহলে আমরা কি দেবো? অ্যান্টিভাইরাল জনিত আমাদের মেডিসিন দিতে হবে, ঠিক আছে। ওখানে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করবে না। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, ভাইরাস হলে অ্যান্টিবায়োটিক কাজ করবে না। আচ্ছা, এরপর হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য এদের কি কি থাকবে? এরা পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করবে, অবশ্যই, কারণ পোষক কোষের বাইরে তো সে কি নিষ্ক্রিয়, সো পোষক কোষের ভিতরেই সে কি করবে? সংখ্যা বৃদ্ধি করবে। নতুন সৃষ্ট ভাইরাসে মাতৃভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকবে, অর্থাৎ একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে। যখন মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হবে তখন কি হবে? মাতৃকোষের সমস্ত গুণাগুণ কি হয়ে যাবে? অপত্য কোষে চলে যাবে। সো এখানে বৈশিষ্ট্য কি থাকবে? বজায় থাকবে। ভাইরাসের দেহ জেনেটিক বস্তু ডিএনএ অথবা আরএনএ প্রোটিন দিয়ে গঠিত, তবে মনে রাখতে হবে যে একই সাথে ডিএনএ এবং আরএনএ থাকবে না, হয় ডিএনএ থাকবে নয়তো আরএনএ থাকবে।
আচ্ছা, ভাইরাস সুনির্দিষ্ট মতো বাধ্যতামূলক পরজীবী, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য, কারণ পরজীবী বাধ্যতামূলক পরজীবী মানে হচ্ছে কারো কোনো হোস্ট ছাড়া ভাইরাস তো বংশবৃদ্ধি করতে পারবে না, সো এটা বাধ্যতামূলক পরজীবী। ভাইরাস মিউটেশন ঘটাতে পারে, পরিবৃত্তি ঘটাতে পারে, প্রক্লোন তৈরি করতে সক্ষম। আচ্ছা, এখন দেখো যে মিউটেশন কথার মাধ্যমে কি বোঝাইছে বলতো। আচ্ছা, আমাদের বডিতে যে ডিএনএ থাকবে, এখানে যে বেস থাকে এ টি সি জি, ঠিক আছে, এখানে যে বেসগুলো থাকে ডিএনএর, এই বেসগুলো আমাদের বডিতে কিন্তু পরের যে ডিএনএ তৈরি হবে সেখানেও কিন্তু এ টি সি জি হিসাবে আসবে, কিন্তু ভাইরাস চাইলে এই বেসগুলোকে চেঞ্জ করতে পারবে, রিফর্ম করতে পারবে। কি হবে, এখানে সে এই এটিসি দ্বারা এসে এভাবে না এসে সে এভাবে আসতে পারে, এখানে জি সি টি এ এভাবে করতে পারবে, সে হচ্ছে মিউটেশন করতে পারবে, সে রিফর্ম করতে পারবে, নিজেকে চেঞ্জ মডিফাই করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে মিউটেশন। এই মিউটেশনের মাধ্যমে সে কি করবে, নতুন ভেরিয়েশন তৈরি করতে পারবে সে। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে কিন্তু সম্ভব, মানুষ কিন্তু করতে পারবে না, এটা হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে সম্ভব। এদের অভিযোজন ক্ষমতা রয়েছে। অভিযোজন ক্ষমতা মানে কি, যারা প্রতিকূল পরিবেশন নিজেকে টিকে রাখতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে অভিযোজন ক্ষমতা রয়েছে। নেক্সট আমরা আসছি ভাইরাসের প্রকারভেদ। তার আগে হচ্ছে ভাইরাসের গঠন সম্পর্কে আমরা একটু দেখি। ভাইরাস বেসিক্যালি কি দ্বারা গঠিত? প্রথমেই বলছি যে ভাইরাসের ভিতরে থাকবে কি, ডিএনএ অথবা আরএনএ থাকবে। ভাইরাসের ভিতরে থাকবে ডিএনএ অথবা আরএনএ। ভাইরাসের বাইরে কি থাকবে, একটা প্রোটিন আবরণ থাকবে। কি থাকবে, একটা ভাইরাসের বাইরে প্রোটিন আবরণ, এর নাম আমরা কি দিছি, ক্যাপসিড। ঠিক আছে, এর হচ্ছে কি ক্যাপসিড। আর এই ক্যাপসিড, এখানে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ক্যাপসিডের পার্ট থাকবে। ঠিক আছে, এটাকে বলবো আমরা হচ্ছে ক্যাপসোমিয়ার, এটাকে বলবো ক্যাপসোমিয়ার। ঠিক আছে, তাহলে বাইরে আবরণটা প্রোটিন, প্রোটিনকে আবার কি বলবো, ক্যাপসিড বলবো আমরা। এই ক্যাপসিডের যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট আছে এটাকে বলবো আমরা হচ্ছে ক্যাপসোমিয়ার। এরপরও কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এদের বাইরে একটা আবরণ থাকে। ঠিক আছে, একটা বহিস্থ আবরণ থাকে। কি আবরণ থাকে, একটা বহিস্থ আবরণ থাকবে, একটা বহিস্থ আবরণ থাকে। এই বহিস্থ আবরণটা অনেক সময় প্রোটিন দ্বারা তৈরি হতে পারবে, অনেক সময় লিপিড দ্বারা তৈরি হতে পারবে। যদি এই বহিস্থ আবরণটা লিপিড দ্বারা তৈরি হয়, কি দ্বারা তৈরি হয়, লিপিড দ্বারা তৈরি হয়, তখন সেই ভাইরাসকে আমরা বলি হচ্ছে লিপোভাইরাস। যদি বহিস্থ আবরণটা লিপিড দ্বারা তৈরি হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে লিপোভাইরাস বলবো। এখন লিপোভাইরাস কি কি আমরা মনে রাখবো, লিপোভাইরাস কি কি, এটা মনে রাখবো হচ্ছে লিপু, এইচআইভি ও করোনায় আক্রান্ত। ঠিক আছে, তাই লিপোভাইরাস মনে রাখবো কি দ্বারা, লিপু, এইচআইভি ও করোনায় আক্রান্ত। এইচআইভি, তাহলে এখানে কি মনে রাখবো, এইচতে এইচআইভি, আইতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, আইতে ইনফ্লুয়েঞ্জা, তারপরে কি থাকবে, ও হারপিস থাকবে, করোনা। আবার এইচতে এইচআইভি, এইচতে হারপিস, আর করোনাতে করোনা। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা আবার বলি যে ভাইরাসের গঠনে আমরা কি কি পড়লাম, যে ভাইরাস গঠন কি থাকবে, ভাইরাসের ভিতরে থাকবে হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং বাইরে থাকবে কি প্রোটিন আবরণ। ভিতরে থাকবে ডিএনএ অথবা আরএনএ থাকবে, বাইরে থাকবে হচ্ছে প্রোটিন আবরণ, একে আমরা কি বলবো, ক্যাপসিড বলবো। এই ক্যাপসিডের যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট সেটাকে আমরা কি বলবো, ক্যাপসোমিয়ার বলবো। এই ক্যাপসোমিয়ার থাকার পরও কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে বাইরে দিয়ে একটা বহিস্থ আবরণ থাকবে। ঠিক আছে, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে বাইরে দিয়ে একটা বহিস্থ আবরণ থাকবে। এই যে বহিস্থ আবরণটা অনেক সময় প্রোটিন দ্বারা তৈরি হতে পারবে, আবার লিপিড দ্বারা হইতে পারে। যদি সেটা লিপিড দ্বারা তৈরি হয় তখন সে ভাইরাসকে আমরা কি বলবো, লিপোভাইরাস। কি ভাইরাস বলবো, লিপোভাইরাস। এই লিপোভাইরাস আবার কি কি, এটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, যে লিপো এইচআইভি ও করোনা আক্রান্ত।
লিপুতে লিপো ভাইরাস, এইচতে হচ্ছে এইচআইভি অ্যান্ড হারফিক্স, আইতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, করোনাতে হচ্ছে করোনা। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসি আমরা ভাইরাসের প্রকারভেদ নিয়ে আসি। ভাইরাস বিভিন্ন প্রকার হইতে পারে, কি কি, যেমন আকৃতি অনুযায়ী ভাইরাস কি হইতে পারে, দণ্ডাকার বা রড শেপড হইতে পারে। এটা জাস্ট এক্সাম্পল পড়তে হবে, আগেই বলিলাম যে ভাইরাসের এগুলো সবগুলো শুধু এক্সাম্পল পড়তে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এমসিকিউতে আসে। দণ্ডাকার ভাইরাস কারা কারা, এটা মনে রাখবো হচ্ছে এটিএম। কি দ্বারা মনে রাখবো, এটিএম দ্বারা মনে রাখবো। এ ফর হচ্ছে কি বলবো, এটিএম তো লিখা রাখছি, এটিএম দ্বারা মনে রাখবো। এ ফর হচ্ছে আলফা আলফা, আলফা আলফা মোজাইক ভাইরাস, টিতে হচ্ছে টিএমভি মোজাইক ভাইরাস, এবং আর এমতে হচ্ছে মামস ভাইরাস। ঠিক আছে, তাহলে দণ্ডাকার ভাইরাস আমরা কি কি পড়লাম, এটিএম দ্বারা মনে রাখবো। এ ফর আলফা আলফা মোজাইক ভাইরাস, টি ফর টিএমভি ভাইরাস, এম ফর হচ্ছে মামস ভাইরাস। ঠিক আছে, মামস ভাইরাসের কারণে আমাদেরকে ডিজিজ হয়, মামস হয়। ঠিক আছে, কোথায় হয় জানো তোমরা, এটা হচ্ছে আমাদের যে এখানে প্যারোটিড গ্ল্যান্ডটা আছে না, এখানে হচ্ছে আমাদের যে মামসটা হয়, এটা হচ্ছে মামস ভাইরাসের কারণে হয়। আচ্ছা নেক্সট হচ্ছে যে গোলাকার ভাইরাস। গোলাকার ভাইরাস কারা, এটা হচ্ছে পোলিও ভাইরাস, টিআইভি অ্যান্ড এইচআইভি। দেখো এটা কিন্তু প্যাচ লাগাবে না, এখানে হচ্ছে টিআইভি হচ্ছে তোমার গোলাকার ভাইরাস, আর টিআইভি গোলাকার, তবে টিএমভি হচ্ছে দণ্ডাকার ভাইরাস। ঠিক আছে, এটা প্যাচ লাগানো যাবে না। আচ্ছা নেক্সট আমরা আসবো যে ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার ভাইরাস কি কি। এসব দেখতে হচ্ছে পাউরুটির মতো, এটা মনে রাখবো হচ্ছে, এখানে মনে রাখতে পারো যে হাবাগোভা বাবু পাউরুটি পছন্দ করে বা পাউরুটি খায়, আমরা মনে রাখতে পারো। ঠিক আছে, এখন হাবাগোভাতে কি পড়বো আমরা, হারপিস অ্যান্ড ভ্যাকজিনিয়া, হারপিস আর হচ্ছে ভ্যাকসিনিয়া, আর দেখতে হচ্ছে কি পাউরুটির মতো, দেখতে পাউরুটির মতো। তাহলে ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার ভাইরাস কি কি আমাদের, হারপিস অ্যান্ড ভ্যাকজিনিয়া ভাইরাস, দেখতে এগুলো কিসের মতো, পাউরুটির মতো। ব্যাঙ্গাসিয়াকার বা ট্যাডপোল শেপড, এরা হচ্ছে T2 T4 T6, এরা হচ্ছে ব্যাঙ্গাসিয়াকার। ব্যাঙ্গের আকারগুলো ব্যাঙ্গাসি বা ছোট বাচ্চা যেগুলো দেখতে অনেকটা এরকমই। ঠিক আছে, ছোটির মতো দেখতে, এগুলো হচ্ছে ট্যাডপোল বা হচ্ছে ব্যাঙ্গাসিয়াকার T2 T4 and T6। এরপর হচ্ছে সূত্রাকার বা সিলিন্ডাকার ভাইরাস কারা কারা, ইবোলা ভাইরাস অ্যান্ড মোটরের স্ট্রিক ভাইরাস। এই ইবোলা ভাইরাস হলে কি হয়, আমাদের লাইসিস হয়, কোষের লাইসিস হয়। এখন লাইসিস কথার মানে কি, লাইসিস কথার মানে হচ্ছে যে কোষের ত্বক ফেটে যাবে কিন্তু। ঠিক আছে, এই ইবোলা ভাইরাসের কারণে হচ্ছে আমাদের কোষের লাইসিস হয়, এটা মনে রাখবা। ডিম্বাকার ভাইরাস কারা কারা আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ডিম্বাকার ভাইরাস। এরপর আছে নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী হচ্ছে ভাইরাস দুই প্রকার, একটা ডিএনএ ভাইরাস আর একটা হচ্ছে আরএনএ ভাইরাস। আমি প্রথমেই বলছি যে একটা ভাইরাসের বডির ভিতরে হচ্ছে অভ্যন্তরে হয় ডিএনএ থাকবে, নয়তো আরএনএ থাকবে, কখনোই একসাথে ডিএনএ আরএনএ থাকতে পারবে না। যদি ডিএনএ থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে ডিএনএ ভাইরাস, আরএনএ থাকে তাহলে আমরা বলবো সেটাকে আরএনএ ভাইরাস। এখন আমরা যেখানে একটা মনে রাখবো তাহলে তো হয়ে গেল, আমরা ডিএনএ মনে রাখবো, তাহলে বাকিটা হচ্ছে আরএনএ ভাইরাস। তো ডিএনএ ভাইরাস আমাদের কি কি থাকবে, T2 T5 ভ্যাকজিনিয়া ভেরিওলা। আচ্ছা ডিএনএ ভাইরাস মনে রাখবো আমরা এমনি যে এখানে লিখি আমরা যে টিপুর ভাই T2 ভ্যানিলা হতে ভেলা ভাসিয়ে ফ্রান্সে এলো। তাহলে আমরা ডিএনএ ভাইরাস কি কি মনে রাখবো, যে টিপুর ভাই T2 ভ্যানিলা হতে ভেলা ভাসিয়ে ফ্রান্সে এলো। এখান থেকে দেখো টিপুতে বা T2 থেকে আমরা মনে রাখবো হচ্ছে T2, আর টিপুতে হচ্ছে আমরা টিআইভি মনে রাখবো। ঠিক আছে, এরপর হচ্ছে ভ্যানিলা থেকে আমরা মনে রাখবো হচ্ছে ভেরিওলা, ভেলা ভাসিয়ে ফ্রান্সেতে হচ্ছে তোমার কি আছে, ফ্রান্সেতে হচ্ছে ও ফুলকপির মোজাইক ভাইরাস, ফুলকপির
মোজাইক ভাইরাস, মোজাইক ভাইরাস। আর এলোতে হচ্ছে এডিনো হার্পিস, এডিনো হার্পিস। তাহলে আমরা ডিএনএ ভাইরাস এখানে কি কি পড়লাম, যে টিপুর ভাই টিটু ভেনিলা হতে ভেলা ভাসিয়ে ফ্রান্সে এলো, এখান থেকে হচ্ছে টিপুর হচ্ছে টিআইভি, টিটুতে টিটু, ভেনিলা হতে ভেরিওলা, ভাসিয়েতে ফ্রান্সেতে ফুলকপির মোজাইক ভাইরাস, এলোতে হচ্ছে এডিনো হার্পিস। এরা হচ্ছে কি আমাদের ডিএনএ ভাইরাস। তাহলে আমি যদি তোমাদের এখন বলি যে এইচআইভি কি ভাইরাস, এইচআইভি কি ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস, তোমরা বলতে পারবো যে এইচআইভি কি ভাইরাস, ডিএনএ নাকি আরএনএ? এইচআইভি হবে হচ্ছে আরএনএ ভাইরাস, কারণ কি আমাদের ডিএনএ যে লিস্টটা আছে এখানে এইচআইভি নাই, সো এইচআইভি একটা কি ভাইরাস, আরএনএ ভাইরাস। আচ্ছা, নেক্সট আমরা আসি, আরএনএ ভাইরাসগুলো কি থাকবে এখানে, অবশ্যই নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকবে। এর এক্সাম্পলগুলো বাকিগুলো হবে। মনে রাখবা টিএমভি কিন্তু আরএনএ ভাইরাস, তবে টিআইভি এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। আচ্ছা, বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস দুই প্রকার থাকবে, যেমন টিএমভি এবার টি2 ভাইরাস বা ইমার্জিং ভাইরাসও থাকবে। আচ্ছা, এখানে একটা কথা আছে দেখো, যে ইমার্জিং ভাইরাস, ইমার্জিং ভাইরাসটা আমরা কাকে বলবো? ইমার্জিং ভাইরাসটা, আচ্ছা তোমরা জানো যে যখন আমাদের নোভেল করোনা ভাইরাস চললো তখন এরকম কথা উঠলো যে এই ভাইরাসটা প্রথমে ছিল কাদের, বাদুরের, বাদুর থেকে কই গেল বানরে, বানর থেকে তারপর কই আসছে মানুষে। তার মানে হচ্ছে যেই ভাইরাসটা তোমার এক পোষক থেকে ভিন্ন ভিন্ন পোষকে চলে গেছে সেই ভাইরাসকে বলবো আমরা হচ্ছে ইমার্জিং ভাইরাস। কি বললাম, যেই পোষক এই যে আদি পোষক থেকে পরে নতুন পোষকে পরে রোগ সৃষ্টিকারী এসব ভাইরাসকে আমরা বলবো হচ্ছে ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস আমরা কিভাবে মনে রাখবো, যে এইচআইভি কে ইমরান সাজিয়ে নিয়ে এলো, ঠিক আছে। আমরা বলবো এইচআইভি তে হচ্ছে এইচআইভি, এইচআইভি কে তে হচ্ছে করোনা, তারপর হচ্ছে ইবোলা, ইমরানতে হচ্ছে ইবোলা, তারপর সাজিয়েতে হচ্ছে সার্স, তো নীলতে হচ্ছে নীল ভাইরাস, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম যে ইমার্জিং ভাইরাস কারা, ইমার্জিং ভাইরাস হচ্ছে যারা আদি কোষ থেকে পরবর্তী নতুন একটা পোষকে গিয়ে নতুন রোগ সৃষ্টি করে, সেটাকে আমরা কি বলবো হচ্ছে ইমার্জিং ভাইরাস। এই ইমার্জিং ভাইরাসগুলো কারা কারা আছে, ইমার্জিং ভাইরাস থাকবে তোমার হচ্ছে যে এইচআইভি কে ইমরান সাজিয়ে নিয়ে এলো, এটা মনে রাখবো হচ্ছে এইচআইভি, কেতে করোনা, ইমরানতে হচ্ছে ইবোলা, সাজিয়েতে হচ্ছে সার্স, নীলতে হচ্ছে নিয়েতে হচ্ছে নীল ভাইরাস, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভাইরাস অপ্রকৃত যাওয়ার আগে আমরা হচ্ছে ভাইরাস সম্পর্কে পড়বো একটু, যে আচ্ছা আজ তোমাদের বইয়ে আরেকটা জিনিস আছে যে উদ্ভিদ ভাইরাস আর প্রাণী ভাইরাস কি কি আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো একটা পড়বা, হয় প্রাণী ভাইরাস পড়বা নয়তো হচ্ছে উদ্ভিদ ভাইরাস পড়বা, এটা অপশন দেখলেই বুঝতে পারবা যে তোমার কি চাইছে এখানে। আচ্ছা, নেক্সট আমরা আসবো, তোমাদের এখানে একটা কথা আছে পরের পেজে, যে ভিরিয়ন, ভিরিয়ট, নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রিয়ন্স। আমি চারটা কথা বলছি, ভিরিয়ন, ভিরিয়েট, নিউক্লিক অ্যাসিড, প্রিয়ন্স। আমরা এটা একটু পরে আসি, কি কি লিখ বললাম, যে ভিরিয়ন, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিও ক্যাপসিড, ভিরেট আর একটা হচ্ছে প্রিয়ন্স। তাহলে কটা জিনিস লিখছি আমি, চারটা জিনিস মনে রাখছি। এই চারটা জিনিস আমরা কিভাবে কি প্রশ্ন আসতে পারে এখানে, যে কোনটা তোমার নিউক্লিক অ্যাসিড দ্বারা কোনটা প্রোটিন থাকবে, কোনটাতে প্রোটিন থাকবে না। আবার তোমার এরকম থাকবে যে কোনটাতে নিউক্লিক অ্যাসিড থাকবে আর কোনটাতে নিউক্লিক অ্যাসিড থাকবে না, আবার কোনটাতে নিউক্লিক অ্যাসিডও থাকবে না আবার প্রোটিনও থাকবে না, ঠিক আছে। এটা কিন্তু অপশনে আসে। সো আমরা এটা সুন্দর একটা টেকনিকে মনে রাখবো, যে আমরা এভাবে মনে রাখবো যদি ভিডি কথা থাকে তাহলে নিউক্লিক অ্যাসিড এবং অন থাকলে হচ্ছে প্রোটিন। কি বললাম আমি, ভিরি আর একটা লাগবো অন। যদি ভিরি কথা থাকে কোনো কোথাও তাহলে হচ্ছে সেখানে নিউক্লিক অ্যাসিড থাকবে, মানে হচ্ছে ডিএনএ অথবা আরএনএ থাকবে।
আর যদি অন কথা কথা লেখা থাকে সেখানে হচ্ছে প্রোটিন থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা এখন বলো তো, যদি আমি ভিরিয়ন বলি তাহলে সেখানে কি নিউক্লিক অ্যাসিড থাকবে বা প্রোটিন থাকবে, কোনটা থাকবে? যেহেতু এখানে ভিরি আছে তার মানে সেখানে নিউক্লিক অ্যাসিড আছে, এবং অনও আছে তার মানে এখানে প্রোটিনও আছে, তার মানে ভিরিয়নে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দুটো থাকবে। এরপর হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। দেখো তো নিউক্লিয় ক্যাপসিডে ভিরি বা অন বলতে কোনো কথা আছে? নিউক্লিয় ক্যাপসিডে কোনো ভিরি বা অন বলতে কিছু নাই। সো এখানে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন কোনোটাই থাকবে না। এই জন্য নিউক্লিক ক্যাপসিডটা কি একটা সংক্রমণ ক্ষমতা বিহীন, নিউক্লিক অ্যাসিড কখনোই সংক্রমণ করতে পারবে না, সেটা সংক্রমণ ক্ষমতা বিহীন ভাইরাস। এরপর হচ্ছে ভির এডস। দেখো ভির বা ভিরি কথা আছে, তো তার মানে এখানে কি থাকবে? নিউক্লিক অ্যাসিড থাকবে, তবে অন কথা নাই। দ্যাট মিনস এখানে প্রোটিন আবরণ থাকবে না, বা প্রোটিন বলতে ভিরেটসে কোনো কিছু থাকবে না। এই ভিরেটস ভাইরাসের কারণে কিছু কিছু ডিজিজ হয়, বইয়ে দেওয়া আছে যে নারিকেল গাছের ক্যাডাং রোগ হয় কিসের কারণে? ভিরেটস এর কারণে। আমাদের হচ্ছে হেপাটাইটিস ডি হয় কিসের কারণে? এই ভিরেটস এর কারণে হয়। ঠিক আছে, এরপরে দেখো যে প্রিয়ন্স। এখানে কি ভিরি কথা আছে বা ভির কোনো কথা আছে? নাই। দ্যাট মিনস প্রিয়ন্সে কোনো নিউক্লিক অ্যাসিড থাকবে না, কিন্তু অন কথা যেহেতু আছে দ্যাট মিনস এখানে কি থাকবে? প্রোটিন থাকবে। তাহলে প্রিয়ন্সে কি থাকবে? প্রিয়ন্সে নিউক্লিক অ্যাসিড থাকবে না, তবে এখানে প্রোটিন থাকবে। ঠিক আছে, প্রিয়ন্সের কারণে কি কি ডিজিজ হয়? প্রিয়ন্সের কারণে হচ্ছে তোমাদের ওই যে ম্যাটকাউ রোগ হয় গরুর, ঠিক আছে, তারপরে ছাগলের স্ক্যারবি রোগ হয়, এরকম কিছু রোগ আছে তোমরা দেখে নিবা, এটা হচ্ছে প্রিয়ন্সের কারণে হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ভিরিয়ন, নিউক্লিওক্যাপসিড, ভিরেটস এবং প্রিয়ন্স, তাহলে কোনটা প্রোটিন দ্বারা গঠিত আবার কোনটা প্রোটিন দ্বারা গঠিত নয়। ঠিক আছে, প্রোটিন থাকবে কোথায়? শুধুমাত্র যেগুলোতে হচ্ছে অন কথা থাকবে সেখানে প্রোটিন থাকবে, আর যেখানে হচ্ছে ভিরি কথা থাকবে সেখানে নিউক্লিক অ্যাসিড থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা হচ্ছে ভাইরাসের বংশবৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি সম্পর্কে একটু পড়বো। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি সম্পর্কে আমরা যদি পড়ি, আচ্ছা, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বেসিক্যালি দুই প্রকার হবে বা দুই ভাবে হবে। একটা হচ্ছে লাইটিক চক্র, আর একটা হচ্ছে কি চক্র? লাইসোজেনিক চক্র। কি বললাম? ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ভাইরাসের সংখ্যা বৃদ্ধি দুই প্রকার হবে, একটা হচ্ছে লাইটিক আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। এখানকার ইম্পর্টেন্ট হচ্ছে তোমার লাইটিক চক্র। আচ্ছা, লাইটিক চক্র বেসিক্যালি কি? লাইটিক থেকে কথা হচ্ছে তোমার লাইসিস করা। লাইসিস কথার মানে কি? তখনই বলছে যে কোষের লাইসিস হয়। কোষের লাইসিস মানে হচ্ছে কোষ ভেদ করে সে ভাইরাসটা বংশবৃদ্ধি করবে, সেটা হচ্ছে লাইসিক চক্র বা লাইটিক চক্র। আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র, সেটা হচ্ছে জেনেসিস থেকে আসছে, মানে হচ্ছে নতুন প্রকারের ভাইরাস সৃষ্টি করবে, সেটা হচ্ছে কি? লাইসোজেনিক চক্র। তো লাইটিক চক্র যে আমরা একটু দেখি, ভাইরাসের বংশবৃদ্ধির লাইটিক চক্রটা আমরা একটু দেখব। ঠিক আছে, লাইটিক চক্রটা আমরা একটু দেখব। ভাইরাসের বংশবৃদ্ধির লাইটিক চক্র হচ্ছে যে এখানে যে একটা ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়ার উপর একটা ভাইরাস এখানে অ্যাটাক করে। এই ভাইরাসটা ধরলাম এখানে স্পাইক দেওয়া এখানে অ্যাটাক করছে। আচ্ছা, এই ভাইরাসটা যখন এই ব্যাকটেরিয়াটা অ্যাটাক করবে, অ্যাটাক করার পর এখানে ভিতরে এসে এর যে ক্রোমোজোম বা ডিএনএটা আছে এখানে রেখে দিবে। ঠিক আছে, এরপর হচ্ছে ব্যাকটেরিয়ার তো এখানে একটা ডিএনএ থাকবে, তাই না? এর সাথে কোলাবোরেশন করবে, করে হচ্ছে এখানে হচ্ছে এই যে ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্যগুলো আছে বা ব্যাকটেরিয়া থেকে হচ্ছে এই ভাইরাসটা কি করবে? এই ভাইরাসের ডিএনএ এসে এখানে কোলাবোরেশন করে নতুন একটা এখানে হচ্ছে ভাইরাস ফর্ম করবে। ঠিক আছে, এটার সাথে কোলাবোরেশন করে কিন্তু। ঠিক আছে, এরপরে হচ্ছে এই ভাইরাসটা, এই নতুন যে কোলাবোরেশন করলো যেটা ভাইরাস সৃষ্টি হলো, এই কি করবে? পরের ধাপে এসে এখানে হচ্ছে এই কোষটাকে কি করবে? এই কোষটাকে লাইসিস করবে, এই কোষটাকে হচ্ছে লাইসিস করবে, তারপর হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে এগুলা বের হয়ে যাবে। এটা হচ্ছে লাইটিক চক্র। তার মানে হচ্ছে প্রথমে হচ্ছে একটা ব্যাকটেরিয়ার ভিতরে হচ্ছে একটা ভাইরাস প্রবেশ করবে, ভাইরাস প্রবেশ করে সে কি করবে? তার
ডিএনএ বা ক্রোমোজোমকে এখানে রেখে দিবে। তারপরে এই যে ব্যাকটেরিয়া যে ক্যাপসিড থাকবে বা তোমার প্লাজমিড থাকবে, এর সাথে সে কোলাবোরেশন করে নতুন একটা ভাইরাস ফর্ম করবে। তারপর হচ্ছে এই যে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরটা আছে সেটাকে কি করবে ভাইরাস, এই নতুন যে ভাইরাস সে হচ্ছে কোষকে লাইসিস করবে, মানে হচ্ছে এটাকে লাইটিক প্রক্রিয়া বলবো। সে কোষকে লাইসিস করে হচ্ছে কোষ থেকে বের হয়ে যাবে, এর মানে হচ্ছে লাইটিক চক্র। ঠিক আছে, আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র, সেম প্রক্রিয়া হবে, তবে এখানে হচ্ছে নতুন প্রকরণের ভাইরাস সৃষ্টি হবে। ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাইটিক চক্র, তারপর হচ্ছে লাইসোজেনিক চক্র। এখন লাইটিক চক্র কারা কারা দেয় এবং লাইসোজেনিক চক্র কারা কারা দেয় তোমরা একটু এটা দেখে নিবা, জাস্ট এক্সাম্পলটা মনে রাখতে হবে। আচ্ছা, ও সরি, এবার হচ্ছে ভাইরাসের অপকারিতা সম্পর্কে আমরা জানবো। ভাইরাস কি ক্ষতি করে একটা রিডিং পড়ে নিবা। ভাইরাস মানবদেহে হচ্ছে বসন্ত, হাম, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, হার্পিস, চিকুনগুনিয়া, কোভিড-19, ভাইরাল হেপাটাইটিস, মাঙ্কি পক্স, নতুন কিন্তু বের হয়েছে, হ্যাঁ মনে রাখতে হবে, মাঙ্কি পক্স, ক্যাপুসি, সার্কোমা প্রভৃতি মারাত্মক রোগ সৃষ্টি করে থাকে। ভাইরাস দ্বারা সৃষ্ট রোগগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে এবং ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ অবশ্যই জানতে হবে। এরপরে বিভিন্ন উদ্ভিদে কি কি রোগ সৃষ্টি করে, সিমের মোজাইক রোগ সৃষ্টি হয়, আলুর হচ্ছে লিফ রোল হয়, পেঁপের লিফ কার্ল, ক্রোসিস, ধানের টুংরো রোগ সহ। এখানে দেখো ধানের টুংরো রোগ এটা কিসের কারণে হবে, ভাইরাসের কারণে। আর ব্যাকটেরিয়ার কারণে কি হবে, ওখানে ব্যাকটেরিয়া হচ্ছে পাহা ধসা রোগ হবে, আলুর পাহা ধসা রোগ হবে। ঠিক আছে, এরপর হচ্ছে রোগ সহ প্রায় 300 রোগ উদ্ভিদের ভাইরাস দ্বারা হয়ে থাকে। এরপর আমরা যদি দেখি একটু, আচ্ছা এরপর হচ্ছে ব্যাকটেরিয়া পর্যায়ে চলে আসছি আমরা। আচ্ছা, ভাইরাসের কারণে আমাদের কিছু হেপাটাইটিস হয়ে থাকে। তোমাদের হচ্ছে বইয়ের ভিতরের দিকে দেখবা যে হেপাটাইটিস রোগ হচ্ছে 5 প্রকার আছে, হেপাটাইটিস এ, বি, ডি, ই পর্যন্ত আছে। ঠিক আছে, এই হেপাটাইটিস যে রোগগুলো আছে, হেপাটাইটিস সি কে আমরা বলবো হচ্ছে, হেপাটাইটিস সি কে বলবো তুষার আগুন বলবো। হেপাটাইটিস বি যেটা আছে সেটা হচ্ছে সরি হেপাটাইটিস বি, হ্যাঁ এটা হচ্ছে একমাত্র ডিএনএ ভাইরাস থাকবে, বাকিগুলো হচ্ছে তোমার আরএনএ ভাইরাস থাকবে, এখানে এটা মনে রাখতে হবে। এরপরে যদি আসি আমরা যে ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, ভাইরাস সম্পর্কে আমার আলোচনা শেষ, এখন ভাইরাস সম্পর্কে আমাদের কি জানতে হবে। ভাইরাস সম্পর্কে প্রথমে জানতে হবে যে ভাইরোলজির জনককে, ভাইরাসের আবিষ্কারককে। এই যে বায়োলজি শাখায় আমরা কি কি নিয়ে গবেষণা করব, ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য কি কি, ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য কি কি থাকবে এখানে। তারপর থাকবে তোমার হচ্ছে ভাইরাসের গঠন সম্পর্কে পড়বো আমরা, ভাইরাসের বংশবৃদ্ধি সম্পর্কে পড়বো আমরা, যে পড়ছি আমরা যেটা জানতে হবে ভাইরাসের বংশবৃদ্ধি দুই প্রকার হয়, লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র। অবশ্যই অবশ্যই চক্র দিলে জানতে হবে। আচ্ছা, নেক্সট আমরা আসবো হচ্ছে ব্যাকটেরিয়া সম্পর্কে। কি সম্পর্কে আসবো আমরা, ব্যাকটেরিয়া সম্পর্কে আসবো। আচ্ছা, বিজ্ঞানী হল্যান্ডের বিজ্ঞানী একজন ছিলেন অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। নামটা কি, অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। সর্বপ্রথম 1675 খ্রিস্টাব্দে তার নিজের আবিষ্কৃত সরল অনুবীক্ষণ যন্ত্রের নিচে 1 ফোঁটা বৃষ্টির পানি দিয়ে ব্যাকটেরিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করেন। তাহলে ব্যাকটেরিয়ার উপস্থিতি সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন কে, বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। তিনি এগুলোর নাম দেন অ্যানিম্যালকিউল, মানে হচ্ছে ক্ষুদ্র প্রাণী। পরে 1683 খ্রিস্টাব্দে লন্ডন রয়্যাল সোসাইটিতে তার অঙ্কিত ছবিতে 3 আকৃতির ব্যাকটেরিয়া উপস্থিত দেখা যায়। সর্বপ্রথম আণুবীক্ষণিক সমীক্ষায় আণুবীক্ষণিক ক্ষুদ্র জীবের অস্তিত্ব প্রমাণের জন্য তাকে ব্যাকটেরিওলজি ও প্রোটিওলজির জনক বলা হয়ে থাকে। এতগুলো কথার মানে কি, মানে হচ্ছে যে হল্যান্ডের বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক সর্বপ্রথম হচ্ছে বৃষ্টির পানিতে তিনি একটা ক্ষুদ্র প্রাণীর নাম দেন, একটা প্রাণী দেখতে পারেন, তিনি এর নাম দেন হচ্ছে অ্যানিম্যালকিউল বা হচ্ছে ক্ষুদ্র প্রাণী নামকরণ করেন। ঠিক আছে, এর কারণে তাকে বলা হয় ব্যাকটেরিওলজি বা প্রোটিওলজির জনক বলে থাকবো আমরা। তবে ব্যাকটেরিওলজি এবং প্রোটিওলজির জনক কাকে বলবো আমরা, অ্যান্টনি ভ্যান লিউয়েন হুককে। নেক্সট বলছে যে বিজ্ঞানী এরেনবার্গ, জার্মান বিজ্ঞানী। আচ্ছা, ওই যে অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক তিনি কিন্তু ব্যাকটেরিয়ার নামকরণ করেন নাই, এই ব্যাকটেরিয়ার নামকরণ করছেন কোন বিজ্ঞানী, এরেনবার্গ। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে। ব্যাকটেরিয়ার ব্যাপক গবেষণা এবং ব্যাকটেরিয়ার তথ্যকে প্রতিষ্ঠিত করেন বিজ্ঞানী লুই পাস্তুর। তার জার্ম থিওরি অফ ডিজিজ নামক যে গ্রন্থে এটা প্রকাশ করেন তিনি। তাহলে এই যে ব্যাকটেরিয়ার উপর ব্যাপক গবেষণা করে ব্যাকটেরিয়া তথ্য প্রতিষ্ঠা করেন কোন বিজ্ঞানী, বিজ্ঞানী লুই পাস্তুর। এই লুই পাস্তুর সম্পর্কে তোমরা অনেক পড়াশোনা করছো। ঠিক আছে, এই লুই পাস্তুর কি করছেন আবার, এই লুই পাস্তুর কিন্তু জলাতঙ্কের যে রোগের যে ভ্যাকসিন আবিষ্কার করছেন এই লুই পাস্তুর। ঠিক আছে, র্যাবিস যদি কারো হয় তোমরা জানবে। আচ্ছা, র্যাবিস যে ভাইরাসটা আছে এটা কই থেকে আসে,
রেবিস ভাইরাসটা আসলে বেসিক্যালি হচ্ছে কুকুর বা বিড়ালের আঁচড় থেকে হচ্ছে রেবিস ভাইরাসটা আসতে পারে, ঠিক আছে। আর যাদের জলাতঙ্ক হবে, জলাতঙ্ক বা কুকুর বা বিড়ালের আঁচড় দেওয়ার পর যদি সে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে ভ্যাকসিন না নেয়, তাহলে যদি ওর একবার জলাতঙ্কের ডিজিজ বা সিমটম দেখা যায়, জলাতঙ্কের সিমটম যদি কোনো পেশেন্টের দেখা যায়, তাহলে তাকে যতই ভ্যাকসিন বা মেডিসিন দেওয়া হোক না কেন, তাকে আর বাঁচানো সম্ভব না। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এরপর হচ্ছে লুই পাস্তুরকে বলা হয় ব্যাকটেরিওলজির জনক। আচ্ছা বলো তাহলে ব্যাকটেরিওলজি কি আসলে? আমরা ভাইরোলজি সম্পর্কে কি পড়ছি, যে ভাইরোলজি কথা মানে হচ্ছে যেখানে ভাইরাসের সবকিছু নিয়ে আলোচনা করবো, বংশবৃদ্ধি, সৃষ্টি, হ্যাঁ, কিভাবে কি করতেছে সবকিছু আলোচনা করবো, সেটা হচ্ছে ভাইরোলজি। তাহলে ব্যাকটেরিওলজি কি? যে শাখায় আমরা ব্যাকটেরিয়া সম্বন্ধে আলোচনা করবো, সেটা হচ্ছে ব্যাকটেরিওলজি, ঠিক আছে। এরপরে আছে যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। যক্ষা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট কক, ঠিক আছে। আমাদের যে যক্ষা রোগ হয়, ঠিক আছে, তোমরা জানো যে হচ্ছে এখন কিন্তু জন্মের পরপরই হচ্ছে আমাদেরকে টিকা দেওয়া হয়। এই টিকার নাম কি? বিসিজি টিকা। এই টিকা দেওয়া হয় বেসিক্যালি যক্ষা রোগের কারণে, ঠিক আছে। জন্মের পরপরই দেওয়া হয়, বিসিজি টিকা দেওয়া হয়। আচ্ছা, এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের কারণেই কিন্তু আমাদের কি হয়? যক্ষা রোগ হয়। এটা কোন বিজ্ঞানী আবিষ্কার করছেন? বিজ্ঞানী রবার্ট কক। আচ্ছা, ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কি কি থাকবে? এটা অত্যন্ত ছোট আকারের জীব, তবে ভাইরাসের মতো অত বেশি ছোট কিন্তু না, ভাইরাসের থেকে একটু বড়, তবে এরাও কি অত্যন্ত ছোট আকারের একটা জীব, ঠিক আছে। এরা আণুবীক্ষণিক, তবে নট আল্ট্রা মাইক্রোস্কোপিক। ভাইরাস কিন্তু আল্ট্রা মাইক্রোস্কোপিক, কিন্তু ব্যাকটেরিয়া হচ্ছে মাইক্রোস্কোপিক। এরা এককোষী জীব, এটা মনে রাখবে, এরা হচ্ছে এককোষী জীব। তবে ভাইরাস কি জীব? ভাইরাসের দেহে কোনো কোষই থাকবে না, ওরা হচ্ছে অকোষী, এরা হচ্ছে এককোষী জীব। আর ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী জীব। এখানে হচ্ছে তোমার রাইবোজোম কি থাকবে? 70S ধরনের। ভাইরাসের রাইবোজোম 70S, মানে হচ্ছে এরা কি? আদিকেন্দ্রিক বা প্রোক্যারিওটিক জীব। মানুষের দেহের রাইবোজোম কি? আমরা হচ্ছে কি সুকেন্দ্রিক। আমাদের বডির রাইবোজোম কি হবে? 80S। তোমরা এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে পড়ছো কিন্তু, ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারে এটা আসিল। আচ্ছা, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক। কোষে হচ্ছে 70S থাকবে, এটা যেটা লিখলাম আমি এখন। কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকবে না। আচ্ছা, এখানে কথা বলছে যে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকবে না। এখন ঝিল্লিবিহীন অঙ্গাণু তাহলে থাকবে এখানে। ঝিল্লিবিহীন অঙ্গাণু কি কি আমরা মনে রাখি এইভাবে। ঝিল্লি প্রথম চ্যাপ্টারে আছে, ঝিল্লিবিহীন অঙ্গাণু কি কি থাকবে? ঝিল্লিবিহীন অঙ্গাণু মনে রাখবো কি কি, কিভাবে আমরা, যে প্রথম মামাই সেরা, ঠিক আছে। প্রথমটা হচ্ছে প্রোটিওসোম, ঠিক আছে। মাতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, মাতে হচ্ছে মাইক্রোটিউবিউল, ঠিক আছে, মাইক্রোটিউবিউল। তারপর হচ্ছে ইতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ঠিক আছে। সেটি হচ্ছে সেন্ট্রিওল, আর রাতে হচ্ছে রাইবোজোম। তাহলে একটা ব্যাকটেরিয়াতে হচ্ছে কি কি অঙ্গাণু থাকবে আর কি কি অঙ্গাণু থাকবে না। যারা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, তারা হচ্ছে একটা ব্যাকটেরিয়া থাকবে না। শুধুমাত্র ঝিল্লিবিহীন যারা অঙ্গাণু, তারা হচ্ছে ব্যাকটেরিয়া থাকবে। তাহলে ঝিল্লিবিহীন অঙ্গাণু কি কি আমরা পড়লাম? যে প্রথম মামাই সেরা, প্রোটিওসোম, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রিওল অ্যান্ড রাইবোজোম। তাহলে একটা ব্যাকটেরিয়াতে আমাদের এই কটা অঙ্গাণু থাকবে, তবে কখনোই ঝিল্লিবদ্ধ অঙ্গাণু এখানে থাকবে না। আচ্ছা, এরপরে আসি আমরা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান। আচ্ছা বলো তো হচ্ছে উদ্ভিদের কোষপ্রাচীরের প্রধান উপাদান কি? তোমরা বলতে পারবা যে উদ্ভিদের কোষপ্রাচীরের প্রধান উপাদান কি থাকবে? উদ্ভিদের কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, ঠিক আছে, এটা প্রথম চ্যাপ্টারে কিন্তু আছে। আচ্ছা, এখন আমরা পড়লাম যে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান, বা হচ্ছে এরপরে থাকতে পারে মিউকোপ্রোটিন, সাথে থাকতে পারে মুরামিক অ্যাসিড এবং টিকোইক
অ্যাসিড থাকতে পারে। এদের বংশগত উপাদান হলো একটি দ্বিসূত্রক কার্যত বৃত্তাকার ডিএনএ অণু থেকে, যা ব্যাকটেরিয়ার ক্রোমোজোম হিসেবে পরিচিত। আচ্ছা, ও তোমাদের একটা জিনিস আছে এখান থেকে, এদের কতগুলো হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয়। কথার মানে কি? মানে হচ্ছে এরা অক্সিজেন থাকলে বাঁচতে পারবে না, মানে যদি অক্সিজেন থাকে তাহলে এরা বাঁচতে পারবে না। যেমন এরা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম, এক্সাম্পল হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম। কত আছে সুবিধাবাদী অবায়বীয়, মানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতি তারা বাঁচতে পারবে, মানে অক্সিজেন ছাড়া এরা বাঁচতে পারবে না। আর কত আছে বাধ্যতামূলক বায়বীয়, যেমন অ্যাজোব্যাক্টর। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তার আগে তোমাদের ব্যাকটেরিয়ার গঠনটা কিন্তু আসে। ঠিক আছে, ব্যাকটেরিয়ার গঠন তোমাদের বইয়ে একটা চিত্র আছে কিন্তু সুন্দর। তোমরা প্রথমে একটা কোষ প্রাচীর আঁকায় নিবা। ঠিক আছে, এটা এদের কি, এটা একটা কোষ প্রাচীর। কোষ প্রাচীরের পরে এখানে কি কি থাকবে, এদের বাইরের দিকে এদের একটা কি থাকবে, ক্যাপসুল থাকবে একটা ভাইরাসের। এটা হচ্ছে কোষ প্রাচীর, বাইরের দিকে থাকবে হচ্ছে ক্যাপসুল। ঠিক আছে, তারপরে এখানে থাকবে হচ্ছে ফ্লাজেলা। ঠিক আছে, তারপরে এখানে থাকবে হচ্ছে একটা মাইক্রোসোম থাকবে, আর হচ্ছে রাইবোজোম থাকবে। এরপর হচ্ছে এখানে একটা প্লাজমিড থাকবে। তারপরে আর কি থাকবে, কোষপ্রাচীর থেকে প্লাজমিড থাকবে। এরপরে হচ্ছে ভলিউটিন থাকবে কিছু, আর এখানে হচ্ছে রাইবোজোম থাকবে। রাইবোজোম থাকবে, আর একটা সাইটোপ্লাজমিক মাতৃকা থাকবে, সাইটোপ্লাজমীয় মাতৃকা থাকবে। মানে তোমার একটা সুন্দর চিত্র আঁকাই দিবা। ঠিক আছে, ও আরেকটা থাকবে হচ্ছে পিলি থাকবে, এখানে একটা কি থাকবে, পিলি থাকবে। তাহলে একটা ব্যাকটেরিয়ার কি কি থাকবে, থাকবে একটা কোষ প্রাচীর, কোষ প্রাচীর থাকবে। তারপরে কি থাকবে, এদের এটা বাইরের দিকে যা থাকবে এটা হচ্ছে একটা ক্যাপসুল থাকবে, ক্যাপসুল থাকবে, ফ্লাজেলা থাকবে, পিলি থাকবে। ঠিক আছে, এখানে কি দেখবে, রাইবোজোম থাকবে। এই চিত্র কিন্তু তোমাদের আসে। ঠিক আছে, একাডেমি কিন্তু এই চিত্র খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাইবোজোম থাকবে, এখানে মেসোজোম থাকবে। এই খাসকৃত অংশটা হচ্ছে মেসোজোম থাকবে, মেসোজোম থাকবে। ঠিক আছে, এখানে থাকবে হচ্ছে প্লাজমিড। আচ্ছা, তাহলে হচ্ছে একটা ব্যাকটেরিয়া যদি আমরা চিত্র আঁকি, একটা ব্যাকটেরিয়াতে কি কি থাকবে আমাদের, একটা ব্যাকটেরিয়াতে বেসিক্যালি থাকবে হচ্ছে এর একটা কোষ প্রাচীর থাকবে, যেটা কি দ্বারা গঠিত থাকবে, আমাদের গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত থাকবে। এরপর হচ্ছে রাইবোজোম থাকবে, আমাদের রাইবোজোম কত, এটা 70 রাইবোজোম থাকবে। ক্যাপসুল থাকবে, যেটা কোষ প্রাচীরের বাইরের দিকে আবরণ থাকবে ক্যাপসুল। মেসোজোম থাকবে, এই মেসোজোম কি করবে, মেসোজোম হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ বিভাজনে সাহায্য করবে। ঠিক আছে, এরপর হচ্ছে প্লাজমিড থাকবে, দ্বিসূত্রক প্লাজমিড অণু থাকবে এখানে। এরপর থাকবে পিলি, পিলি গঠিত হবে হচ্ছে পিলিন নামক প্রোটিন দ্বারা, পিলিন নামক প্রোটিন দ্বারা গঠিত থাকবে। পিলির কাজ হচ্ছে এই যে ভাইরাসটা, সরি ব্যাকটেরিয়াটা যে আমাদের দেহে প্রবেশ করতেছে, এই পিলির মাধ্যমে হচ্ছে সে এই হুকটার মাধ্যমে, একটা হুকের মতো, ঠিক আছে, এই হুকের মাধ্যমে সে আমাদের বডিতে ইনজেক্টের মতো করবে। ঠিক আছে, এই পিলির মাধ্যমে সে প্রবেশ করবে। আর ফ্লাজেলার মাধ্যমে হচ্ছে কি করবে, সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করবে হচ্ছে কিসের মাধ্যমে, ফ্লাজেলার মাধ্যমে হচ্ছে যাবে সে। আচ্ছা, নেক্সট আমরা আসি, এই যে আমরা যে ফ্লাজেলা পড়লাম যে ব্যাকটেরিয়ায়, এই ফ্লাজেলার উপর ভিত্তি করে আবার ব্যাকটেরিয়া কয়েক প্রকার আছে। তার আগে তোমরা বই কিন্তু আরো দেখবা, সামনে দেওয়া আছে দণ্ডাকার ব্যাকটেরিয়া আছে, বেসিলাস, হ্যাঁ, কিছু হচ্ছে তোমার মালার মহ দেখতে স্টাফাইলোকক্কাস, কিছু হচ্ছে বহুরূপী ব্যাকটেরিয়া যেমন রাইজোবিয়াম, হ্যাঁ রাইজোস্পোরাস। ঠিক আছে, এরকম কিছু ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলো তোমরা হচ্ছে বই দেখে নিবা। আচ্ছা, ফ্লাজেলা ভিত্তিক কিছু শ্রেণীবিভাগ আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এট্রিকাস নামক, মানে এদের কোষে কোনো ফ্লাজেলা থাকবে না, মানে একটা ব্যাকটেরিয়া হবে, এরকম একটা ব্যাকটেরিয়া থাকবে, ওই যে ব্যাকটেরিয়ার বাকি সব উপাদান থাকবে, তবে এদের কোনো ফ্লাজেলা, এই যে ওইরকম ফ্লাজেলা, এরকম কোনো ফ্লাজেলা থাকবে না। ঠিক আছে, এদের কোনো কি থাকবে না, ফ্লাজেলা থাকবে না। এটাকে আমরা কি বলবো, আমরা এটাকে বলবো হচ্ছে আমাদের এট্রিকাস ব্যাকটেরিয়া। এর এক্সাম্পল লাগবে না। মনোট্রিকাস যে ব্যাকটেরিয়া, এদের কোষে একটা মাত্র ফ্লাজেলা থাকবে, এটা হচ্ছে মনোট্রিকাস, মানে যে কোনো একদিকে একটা ফ্লাজেলা থাকবে, এটা হচ্ছে মনোট্রিকাস। এই এক্সাম্পল মনে রাখতে হবে, ভিব্রিও কোলেরা, এটা কিন্তু মুখস্থ করতে হবে।
এমফিট্রিকাস, এদের কোষের দুই প্রান্তে একটা করে ফ্লাজেলাম থাকবে, এটা হচ্ছে এমফিট্রিকাস, এক্সাম্পল মনে রাখতে হবে না। সেফালোট্রিকাস, এর এক্সাম্পলটা মনে রাখতে হবে সিউডোমোনাস। লম্ফোট্রিকাস, এদের কোষের দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্লাজেলা থাকে, এটা হচ্ছে লম্ফোট্রিকাস। আর পেরিট্রিকাস খুব ইম্পর্টেন্ট, যেটা পেরিট্রিকাস, এদের দেহে হচ্ছে সব দিক থেকেই ফ্লাজেলা থাকবে, মানে হচ্ছে এখানে একটা ব্যাকটেরিয়া হয়, এটা এর চারদিক থেকে হচ্ছে এরকম ফ্লাজেলা থাকবে, সেটাকে বলবো আমরা হচ্ছে পেরিট্রিকাস। এর এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, স্যালমোনেলা টাইফই। এইটার কারণে আমাদের কোন ডিজিজ হয়? স্যালমোনেলা টাইফির কারণে হচ্ছে আমাদের টাইফয়েড ডিজিজ হয়। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার হচ্ছে ইয়া সম্পর্কে পড়বো। ব্যাকটেরিয়া হচ্ছে প্রকারভেদ, তোমার ওখানে আছে যে কিছু হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর কিছু হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কি আছে? গ্রাম পজিটিভ আরটা হচ্ছে গ্রাম নেগেটিভ। এখন বলো তো ভাইয়া যে গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আমরা কেন পড়বো, বা গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ সম্পর্কে আমরা কেন জানবো? এর কারণটা হচ্ছে, মনে করো তোমার কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ হয়েছে, ঠিক আছে, বা ব্যাকটেরিয়ার কারণে তোমাদের কোনো ডিজিজ হয়েছে, এখন তুমি যে ডক্টরের কাছে আসছো, এটা তোমাদের সবার প্রথমে হচ্ছে তোমার টেস্ট করা হয় তোমাকে যে ব্যাকটেরিয়াটা অ্যাটাক করছে সেটা কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নাকি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। যদি গ্রাম পজিটিভ হয় তাই তোমাকে পেনিসিলিন দিয়ে দিল, তোমার তো হয়ে গেল। এখন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যারা আছে সবগুলোই পেনিসিলিনের কারণে ধ্বংস হবে, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যারা হবে তারা হচ্ছে তার জন্য পেনিসিলিন তখন কাজ করবে না, তখন টেট্রামাইসিলিন দিতে হবে। তো এই জিনিসটা জানতে আমাদের কি জানতে হবে? আমাদের ব্যাকটেরিয়াটা আগে জানতে হবে, যেটাকে গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ। এখন আমরা জানবো কি কোনটা কোনটা হচ্ছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ কোনটা কোনটা, এটা আমরা জানবো হচ্ছে মুখস্থ করতে হবে এটা, যে যারা হচ্ছে গ্রাম পজিটিভ, যারা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এটা মনে রাখবো হচ্ছে 1 লাখ কষ্ট। কি দ্বারা মনে রাখবো? গ্রাম পজিটিভ 1 লাখ কষ্ট, ঠিক আছে, 1 লাখ কষ্ট দ্বারা মনে রাখবো। ঠিক আছে, একতে আমরা মনে রাখবো হচ্ছে অ্যাক্টিনোব্যাকটেরিয়া, কত হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম, একটা হচ্ছে অ্যাক্টিনোব্যাকটেরিয়া, কত হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম, লাগতে হচ্ছে ল্যাক্টোবেসিলাস, ঠিক আছে, এরা হচ্ছে আমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তাহলে বাকিগুলো আরটা আছে স্টাফাইলোকক্কাস, আরটা আছে স্ট্রেপ্টোকক্কাস। এই এটাতে মনে রাখবো হচ্ছে স্টাফাইলোকক্কাস, এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। এটা হচ্ছে আমাদের কি, সবগুলো হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তাহলে আমরা কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া মনে রাখি, তাহলে বাকিগুলো কি হবে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা অবশ্যই মুখস্থ করতে হবে আমাদের। আচ্ছা, এরপর যদি আমরা আসি, এটা সবাই মুখস্থ করবা, ঠিক আছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কারা, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কারা হবে। এরপর যদি আসি যে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি কিভাবে হবে, যেমন আমরা ভাইরাসের বংশবৃদ্ধি পড়ছি দুইভাবে, একটা হচ্ছে লাইটিক চক্র আর একটা হলো লাইসোজেনিক চক্র। ঠিক আছে, সেম ব্যাকটেরিয়ারও কিন্তু বংশবৃদ্ধি হবে। ব্যাকটেরিয়া কি লাইটিক এন্ড লাইসোজেনিক মাধ্যমে হবে? না, ব্যাকটেরিয়ার বিভিন্ন উপায় হবে। কি কি উপায় হবে এখন আমরা এটা দেখি। ব্যাকটেরিয়া হচ্ছে একটা হবে অঙ্গজনন, ব্যাকটেরিয়ার জনন হবে অঙ্গজনন, ব্যাকটেরিয়ার জনন, কি কি হবে? ফার্স্ট অফ অল যেটা হচ্ছে অঙ্গজনন। ঠিক আছে, অঙ্গজনন কারা কারা কিভাবে হবে? একটা হচ্ছে দ্বিভাজন আর একটা হচ্ছে কুড়ি সৃষ্টির মাধ্যমে। অঙ্গজনন দুইভাবে হবে, একটা হলো দ্বিভাজন আর একটা হবে হচ্ছে কুড়ি সৃষ্টির মাধ্যমে। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার জনন হবে। এখন দ্বিভাজন প্রক্রিয়াটা কি?
দ্বিভাজন প্রক্রিয়াটা কিভাবে হবে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দ্বিভাজন প্রক্রিয়া হবে তোমার, এই যে একটা ব্যাকটেরিয়া যখন আসবে, এই ব্যাকটেরিয়ার ভিতরে থাকবে কি একটা ডিএনএ থাকবে, ঠিক আছে? এর পরের ধাপে হচ্ছে এটা সম্প্রসারিত হয়ে যাবে। কিভাবে সম্প্রসারিত হয়? এরকম হবে, এরকম হবে। এই যে ডিএনএটা আছে না বা ক্রোমোজোমটা, এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে এবং এখানে একটা হচ্ছে খাঁজের মতো সৃষ্টি হবে। এই খাঁজের মতো সৃষ্টি হবে, এটা হচ্ছে দ্বিভাজন। তারপরে স্টেপে কি হয়ে যাবে? এই দুটো হচ্ছে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে নতুন দুটো হচ্ছে ব্যাকটেরিয়া ফর্ম করবে। এখানে একটা হবে, এখানে একটা ফর্ম হবে। এটা হচ্ছে দ্বিভাজন প্রক্রিয়া। অঙ্গজ প্রক্রিয়া একটা হচ্ছে দ্বিভাজন কুড়ি সৃষ্টি। দ্বিভাজন যেটা কি হবে, যে এই ব্যাকটেরিয়ার মাধ্যমে একটা কি আছে, এখানে ভিতরে একটা তোমার ডিএনএ বা ডিএনএ আছে, ঠিক আছে? এরপরে সেটা কি করবে, দুই ভাগে একটু সম্প্রসারিত হয়ে যাবে, একটা মাঝখানে একটা খাঁজের সৃষ্টি হবে। তারপরে সে কি হয়ে যাবে, দুটো দুই পাশে বিভক্ত হয়ে নতুন দুটো ব্যাকটেরিয়া তৈরি হবে, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিভাজন প্রক্রিয়া। কুড়ি সৃষ্টিটা কি? এই যে একটা ব্যাকটেরিয়া, এখানে তো একটা ডিএনএ থাকবে, এর উপরে হচ্ছে ছোট্ট করে একটা কুড়ি সৃষ্টি হবে, ঠিক আছে? এই কুড়ি তারপরে হচ্ছে এই পরের ধাপে কি হয়ে যাবে, এই যে ডিএনএটা আসে না বা ক্রোমোজোমটা, এটা হচ্ছে এর কিছু বৈশিষ্ট্য হচ্ছে এই কুড়ির মাধ্যমে চলে যাবে, এই কুড়িতে যাবে, ঠিক আছে? এই কুড়িতে যাবে। নেক্সট ধাপে হচ্ছে এটা আলাদা হয়ে যাবে, সেপারেট হয়ে গিয়ে দুইটা তারপরে নতুন ব্যাকটেরিয়া ফর্ম করবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কুড়ি সৃষ্টি। একটা হলো দ্বিভাজন প্রক্রিয়া, আর একটা হলো আমাদের কুড়ি সৃষ্টি। এটা কোন প্রক্রিয়া হবে? অঙ্গ জননের মাধ্যমে হবে। তাহলে অঙ্গ জননের আমার দুটো প্রক্রিয়া হবে, একটা হচ্ছে দ্বিভাজন আর একটা হলো কুড়ি সৃষ্টি। আচ্ছা, নেক্সট যেটা আছে, অঙ্গ জননের পর আমরা আসবো কোনটাতে? ব্যাকটেরিয়া। তাহলে অঙ্গ জনন পড়লাম আমরা, কয় প্রকার হবে? দুই প্রকার। একটা হচ্ছে দ্বিভাজন প্রক্রিয়া, আর একটা পড়লাম আমরা কি, কুড়ি সৃষ্টি প্রক্রিয়ার মাধ্যমে পড়বো। এরপর হচ্ছে অযৌন জনন হবে, এর গনিডিয়া এবং অ্যান্ডোস্পোরের মাধ্যমে। অযৌন জনন, অযৌন জননের মাধ্যমে হবে। একটা হচ্ছে গনিডিয়া আর একটা হলো অ্যান্ডোস্পোর। ঠিক আছে? গনিডিয়া পড়তে হবে না, অ্যান্ডোস্পোরটা পড়তে হবে। অ্যান্ডোস্পোরটা কি? অ্যান্ডোস্পোর কথার মানে হচ্ছে যে এই যে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার ভিতরে যে ডিএনএটা আছে, এখানে একটা প্যাকেট সৃষ্টি করবে, এর ভিতরে একটা কি করবে, প্যাকেট সৃষ্টি করবে। কি করবে সে? একটা প্যাকেট। এই প্যাকেটটা তারপরে হচ্ছে পরের ধাপে কি হবে, এই যে এর কিছু বৈশিষ্ট্য, এই ডিএনএ বৈশিষ্ট্য এই প্যাকেটের ভিতরে নিয়ে আসবে সে, ঠিক আছে? এখান থেকে কিছু বৈশিষ্ট্য এই জায়গায় চলে আসবে। তারপরে পরের ধাপে সে কি হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। সেপারেট হয়ে দুইটা জায়গায় দুইটা নতুন ব্যাকটেরিয়া ফর্ম। বেসিক্যালি সব সিস্টেমেই একইভাবে কাজ করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্ডোস্পোর। তাহলে গনিডিয়া পড়তে হবে না, তবে অ্যান্ডোস্পোরটা পড়তে হবে। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার অযৌন জনন প্রক্রিয়া, ঠিক আছে? এরপরে আমরা আসবো হচ্ছে ব্যাকটেরিয়ার কি যৌন জনন প্রক্রিয়া। কি প্রক্রিয়া আসবো আমরা? যৌন জনন প্রক্রিয়া। কোন প্রক্রিয়া আসবো আমরা? যৌন জনন। যৌন জনন প্রক্রিয়া কিভাবে হবে? একটা প্রথমটা হচ্ছে কনজুগেশন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? কনজুগেশন, সরি। যৌন জননের প্রথমটা হচ্ছে কনজুগেশন। কনজুগেশন প্রক্রিয়াটা কি? এই ক্ষেত্রে হচ্ছে এই যে একটা ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, এর যে প্লাজমিডটা আছে এখানে, এই প্লাজমিডটার হচ্ছে হুবহু একটা কপি তৈরি করবে। কি তৈরি করবে? এখানে একটা কপি তৈরি করবে, ঠিক আছে? এটা কিন্তু একটা কপি, অরিজিনাল না। এই কপি একটা ফর্ম করবে, হ্যাঁ। সেম হচ্ছে এখানে একটা ব্যাকটেরিয়া ফর্ম করবে, এখানে হচ্ছে একটা নালী তৈরি করবে। এই দুইটার মধ্যে এটা কি করবে? নালী তৈরি করবে। নালী করার পর এই যে এই ব্যাকটেরিয়া যে আছে, এই প্লাজমিডের যে আছে, হ্যাঁ, এই প্লাজমিডের যে কপি তৈরি করছে, আগের যে প্লাজমিডের কপি তৈরি করছে সেটা না, এইটা যাবে হচ্ছে নালীর মাধ্যমে আরেকটা ব্যাকটেরিয়াতে যাবে। যখন এই ব্যাকটেরিয়াতে আসবে, তখন এই ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে এই ব্যাকটেরিয়া যে প্লাজমিডটা গেল এর সাথে ফর্ম করবে নতুন কিছু ব্যাকটেরিয়া তৈরি করবে, ঠিক আছে? এটা হচ্ছে কনজুগেশন, মানে হচ্ছে নালীর মাধ্যমে যে নতুন একটা ব্যাকটেরিয়া তৈরি করলো সেটাকে আমরা কি বলবো? কনজুগেশনের মাধ্যমে যৌন জনন হয়েছে। এরপর যদি আমরা আসি কনজুগেশনের পর,
যৌনজনের কনজুগেশনের পদ্ধতির পর আমরা একটা পদ্ধতি আছে, সেটাকে বলবো হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, ট্রান্সডাকশন আছে। যৌনজনের পর আসবো ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন যে প্রক্রিয়া এবং ট্রান্সডাকশন আছে। ট্রান্সডাকশন যদি আসে আমরা ট্রান্সডাকশন, ট্রান্সডাকশন প্রক্রিয়াটা অনেকটা হচ্ছে তোমার লাইটিক চক্রের মধ্যে অনেকটা। যে ট্রান্সডাকশন প্রক্রিয়াটা কি, যে এখানে একটা যে ব্যাকটেরিয়া থাকে, হ্যাঁ, এই ব্যাকটেরিয়ার উপরে হচ্ছে একটা, এই ব্যাকটেরিয়ার উপর হচ্ছে একটা ভাইরাস অ্যাটাক করবে। এই যে ভাইরাসটা অ্যাটাক করলো, ভাইরাসটা অ্যাটাক করার পর এই যে এখানে তো ব্যাকটেরিয়া প্লাজমিড আছে, এই ভাইরাসটা কি করবে, তার একটা ডিএনএ এখানে রেখে দিবে। ডিএনএর সাথে আবার কি করবে, সে ফর্ম মানে কোলাবোরেশন করে নতুন একটা ডিএনএ ফর্ম করবে। ঠিক আছে, এর মাধ্যমে কি হবে, নতুন একটা ব্যাকটেরিয়া তৈরি হবে, নতুন একটা ভাইরাসও তৈরি হবে। এর মাধ্যমে সে বেসিক্যালি হচ্ছে নতুন নতুন ব্যাকটেরিয়া তৈরি করবে। এটা হচ্ছে ব্যাকটেরিয়া তোমার হচ্ছে ট্রান্সডাকশন পদ্ধতি। ঠিক আছে, এই ছিল তোমার ব্যাকটেরিয়ার বেসিক্যালি পার্ট। এরপর তোমার ব্যাকটেরিয়ার বিভিন্ন ডিজিজ আছে, তোমরা সবাই দেখতে পারো সেটা। ব্যাকটেরিয়ার ডিজিজগুলোর মধ্যে কি কি আছে, ব্যাকটেরিয়ার কারণে আমাদের বডিতে কোন কোন ডিজিজ হয়ে থাকে। আচ্ছা, ব্যাকটেরিয়ার কারণে আমাদের যে ডিজিজগুলো হয়ে থাকে এগুলো বই রিডিং করবো। এরপরে আসছে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ম্যালেরিয়া পার্ট নিয়ে আলোচনা করবো। কি পার্ট নিয়ে পড়বো, ম্যালেরিয়ার পার্ট। ঠিক আছে, ম্যালেরিয়া আসলে কি, আমাদের একটা ডিজিজ, তাই না? ম্যালেরিয়া ডিজিজটা হয় কি কারণে, ম্যালেরিয়া ডিজিজটা আমাদের কি কারণে হবে, একটা প্যারাসাইটের কারণে হবে। আচ্ছা, এখানে লিখি আমরা, ম্যালেরিয়া ডিজিজটা হচ্ছে আমাদের কি কারণে হবে, একটা প্যারাসাইটের কারণে হবে। কোন প্যারাসাইটের কারণে হবে এবং কোন মশকের কারণে হবে। এখানে আমরা তিনটা ওয়ার্ড পড়বো, যে হচ্ছে, আচ্ছা, ম্যালেরিয়া যে বেসিক্যালি হবে অ্যানোফিলিপস মশকি দ্বারা, অ্যানোফিলিপস মশকি দ্বারা, অ্যানোফিলিপস মশকি দ্বারা। এটা হচ্ছে স্ত্রী মশকি। কি মশকি, স্ত্রী মশা বা স্ত্রী মশকির মাধ্যমে এটা হচ্ছে হয়ে থাকবে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা, যে ভাইরাস, ব্যাকটেরিয়া বা হচ্ছে তোমার এই যে আমাদের যে ম্যালেরিয়া হচ্ছে যে প্যারাসাইটটা, যে অ্যানোফিলিস মশকি, এরা কিন্তু ইচ্ছা করে কখনো আমাদের বডিতে রোগ সৃষ্টি করতেছে না। আসলে এরা কিন্তু কখনোই চায় না তুমি এফেক্টেড হও এটা দ্বারা। এদের টার্গেট হচ্ছে যে এর পরবর্তী জেনারেশন তো আনতে হবে। আমাদের টার্গেট কি, আমাদের নেক্সট জেনারেশন আমাদেরকে নিয়ে আসতে হবে। আমাদের পরবর্তী জেনারেশন যেন আসে ঠিক মতো খেয়ে পড়ে বাঁচতে পারে বা ঠিক মতো চলতে পারে, এটা হচ্ছে আমাদের টার্গেট। সেম হচ্ছে এই প্যারাসিটগুলা বা এই মশাগুলো টার্গেট। এদের টার্গেট কি, যে আমাদের নেক্সট জেনারেশন যেন ঠিক মতো আসতে পারে। এর জন্য তারা তোমাদের বডিতে ইনজেক্ট হয় বা তোমাদের বডিতে কামড় দেয়, তোমার হাতে পায়ে কামড় দেয়। এই তখন যদি এরা কামড় দেয় তখন হচ্ছে এদের বডিতে একটা প্যারাসাইট থাকে। এই প্যারাসাইট হচ্ছে কি নাম, প্লাজমোডিয়াম। এই প্যারাসাইট আবার 4 প্রকার আছে। ঠিক আছে, 4 প্রকার সম্পর্কে পড়বো আমরা। এই 4 প্রকার প্যারাসাইটের কারণে হচ্ছে আমাদের 4 প্রকার ডিজিজ হয়ে থাকে। ঠিক আছে, এই ডিজিজ আবার কত সুপ্তিকাল আছে এটা আমরা সব জানবো। ঠিক আছে, আচ্ছা, এই অ্যানোফিলিস মশার আমাদের ম্যালেরিয়া রোগ হয়। এর 4টা প্যারাসাইট আছে। এই প্যারাসাইটগুলো কি কি, আচ্ছা, প্যারাসাইটের নাম হচ্ছে কি, প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম, এটা আবার কয় প্রকার, 4 প্রকার। কি কি আছে, প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ফেলসিপারাম, প্লাজমোডিয়াম ফেলসিপারাম। আরেকটা থাকবে কি, প্লাজমোডিয়াম ফেলসিপারাম আরেকটা কি থাকবে, 4টা প্লাজমোডিয়াম থাকবে। আর একটা থাকবে হচ্ছে আমাদের প্লাজমোডিয়াম ওভালি। ঠিক আছে, প্লাজমোডিয়াম ওভালি থাকবে। ঠিক আছে, এটা 4টা হচ্ছে প্লাজমোডিয়াম। এই প্যারাসাইটের 4টা পার্ট থাকবে। এই 4টা প্যারাসাইটের কারণে হচ্ছে আমাদের 4 প্রকার ডিজিজ হবে। এই 4 প্রকার ডিজিজ আমাদের মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো আমরা, এভাবে মনে রাখবো যে ওমি ভাবি ফ্যামিলি
মেকার, ঠিক আছে। ওমেভি ফ্যামিলি মেকারতে মনে রাখবো কি, ওতে হচ্ছে প্লাজমোডিয়াম ওভালি, মিতে হচ্ছে মৃদু টার্সিয়ান, মৃদু টার্সিয়ান, ভিতে হচ্ছে ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, বিতে হচ্ছে বিনাইন টার্সিয়ান, বিনাইন টার্সিয়ান, ঠিক আছে। ফ্যামিলিতে হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিপারাম, ফেলসিপারাম, মিতে হচ্ছে মিতে কি দেখ প্লাজমোডিয়াম ফেলসিপারামতে কি হবে, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্ট। মেকারতে হবে তোমার কি আছে, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, আর এখানে কত হচ্ছে কোয়ার্টন, কোয়ার্টন। তাহলে আমি কি বললাম যে হচ্ছে এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ফেলসিপারাম, প্লাজমোডিয়াম ওভালি, এই চারটা হচ্ছে আমাদের এই যে প্যারাসাইট, এই চারটা প্যারাসাইটের কারণে হচ্ছে আমাদের 4 প্রকার ডিজিজ হয়। 4 প্রকার ডিজিজ কি কি হবে, যদি আমাদের কাউকে প্লাজমোডিয়াম ওভালি দ্বারা আক্রান্ত হয় তাহলে তার হবে হচ্ছে মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া হবে, মৃদু টার্সিয়ান হবে। যদি কাউকে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স অ্যাটাক করে তাহলে তার হবে হচ্ছে বিনাইন টার্সিয়ান হবে। যদি কাউকে প্লাজমোডিয়াম ফেলসিপারাম অ্যাটাক করে তাহলে তার হবে হচ্ছে তোমার হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হবে। যদি কাউকে হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া অ্যাটাক করে তাহলে তার হবে কি কোয়ার্টান ম্যালেরিয়া হবে, ঠিক আছে। তাহলে 4টা প্যারাসাইটের জন্য হচ্ছে আমাদের 4টা ডিজিজ হবে, ঠিক আছে। এখন এই 4টা ডিজিজের সুপ্তিকাল আছে বা হচ্ছে কখন কখন জ্বর আসবে। যেটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এটা হচ্ছে 72 ঘন্টা পর পর জ্বর আসবে। এই প্লাজমোডিয়াম ম্যালেরিয়া যেটা আছে না তোমার হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হয়, ম্যালেরিয়া কোয়ার্টান যেটা হবে তার ক্ষেত্রে হচ্ছে 72 ঘন্টা পর পর আমাদের জ্বর আসতে পারে। যেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যেটা, সেটা হচ্ছে 48 ঘন্টা পর পর জ্বর আসবে। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া যেটা আছে সেটার ক্ষেত্রে 48 ঘন্টা পর পর, আর প্লাজমোডিয়াম ফেলসিপারাম যেটা আছে সেটা হচ্ছে 72 ঘন্টা পর পর জ্বর আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আসবো যে ম্যালেরিয়ার জীবনচক্র যেটা আছে, হ্যাঁ, ম্যালেরিয়ার জীবনচক্রের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে হচ্ছে এদের জীবনচক্রের ক্ষেত্রে একটা লাগবে হোস্ট। হোস্ট মানে হচ্ছে যে পোষক দেহ, সে চাইবে কি যে আমি এমন একটা পোষক দেহে আমার প্যারাসাইটে রাখবো বা আমার ডিএনএটাকে রাখবো যেন সে কি খায়, পর্যাপ্ত পুষ্টি পেয়ে সে ঠিকমতো বড় হইতে পারে, ঠিক আছে। এর জন্য সে হোস্ট হিসেবে সবসময় হচ্ছে মানুষকে বেছে নেয়। তাহলে কি একটা, তাহলে আমরা ম্যালেরিয়া দ্বারা কিভাবে আক্রান্ত হই, এই অ্যানোফিলিস মশকি সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে অ্যাটাক করে বা আমাদেরকে বাইট করে, আমাদেরকে যখন সে কামড় দেয় তারপর সে কি করে তার ওই ডিএনএ বা প্যারাসাইটটাকে আমাদের বডিতে রেখে দেয়। তারপরে এর যে প্যারাসাইটটা ছিল সে আমাদের বডি থেকে কি করে পুষ্টি নিয়ে এসে আস্তে আস্তে বড় হয়ে থাকে। সেম কাহিনী কিন্তু আমাদের ইয়াও করে, ডেঙ্গু মশাও করে। সো ডেঙ্গু যে ডিজিজটা হয় এডিস ইজিপ্টির কারণে হয় কিন্তু, আসলে লিখে দিই, এডিস মশার কারণে কি হয় আমাদের ডেঙ্গু রোগ হয়। এটা কিন্তু একটা স্ত্রী মশকি, ঠিক আছে। এই মশকির কারণে আমাদের কি হবে, ডেঙ্গু হবে। সে কি করবে তোমাদের, প্রথমে হচ্ছে তার ওই যে প্যারাসাইট থাকবে ডেঙ্গুর, সেই প্যারাসাইট তোমাদের বডিতে বাইট করে রেখে দিল। তারপরে সে আস্তে আস্তে কি করবে, তোমাদের বডির পুষ্টি নিবে, বডির সবকিছু গ্রহণ করে সে আস্তে আস্তে বড় হবে। তারপর তোমাদের কি হবে, ডেঙ্গু ডিজিজ হবে। যখন ডেঙ্গু হয় তখন আমাদের 3টে স্টেজ হয়, বইয়ের ভিতরে দেওয়া আছে। 3টে স্টেজ কি হবে, প্রথমে আমাদের সাধারণ জ্বর হবে, কি হবে, সাধারণ জ্বর হবে। তারপর হচ্ছে আমাদের কি হবে, হেমোরেজিক ডেঙ্গু জ্বর হবে। তারপর হচ্ছে কনস্ট্রিকশন হবে। এখন সাধারণ জ্বরটা কি, তখন তোমাদের বডির টেম্পারেচার থাকবে 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর হতে পারে। এরপর হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু জ্বর, এটা কি হবে, হেমোরেজিক ডেঙ্গু জ্বরটা হচ্ছে তোমার যে বডির তোমার হচ্ছে রক্তজন বাড়তে পারবে না। এটার কারণ কি হচ্ছে, আমাদের কি হয়ে যাবে, প্ল্যাটিলেট কমে যাবে। প্ল্যাটিলেট কি আমাদের, যে আমাদের বডির অণুচক্রিকার সংখ্যা কমে যাবে। অণুচক্রিকার সংখ্যা প্রায় 1.5 লাখের নিচে চলে আসবে। যেখানে আমাদের নর্মাল একটা বডির অণুচক্রিকা থাকা লাগে তোমার 3 লাখ থেকে 4 লাখের মতো অণুচক্রিকা থাকা লাগবে, প্ল্যাটিলেট থাকা লাগবে। সেক্ষেত্রে দেখো তোমার এই ডেঙ্গুর কারণে আমাদের বডির সেই অণুচক্রিকার সংখ্যা কমে যাবে কতই, একদম 1.5 লাখের নিচে আসবে, 1.5 লাখে কমে আসবে, ঠিক আছে। যার কারণে হচ্ছে আমাদের বডি কি করতে পারবে না,
যে তোমার হচ্ছে রক্ত জমাট বাঁধতে পারবে না, কোনো কিছু কেটে গেলে শুধু রক্তকণ হতেই থাকবে, বা তখন তোমার হচ্ছে লাল ফুসকুড়ি হবে, র্যাশ উঠবে অনেক, ঠিক আছে, তোমার নাক দিয়ে রক্ত পড়বে, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়বে, এটা হচ্ছে তোমার হেমোরেজিক ডেঙ্গু জ্বর হবে। এরপর হচ্ছে হেমোকনসেন্ট্রেশন, এটা হচ্ছে কি তোমার যে হার্ট পর্যাপ্ত ব্লাড পাচ্ছে না, হার্ট পর্যাপ্ত ব্লাড পাচ্ছে না, ঠিক আছে, এই তিনটে স্টেজে তোমার ডেঙ্গু জ্বর হয়ে থাকে। যাই হোক, আমরা ম্যালেরিয়া থেকে আসি, যে ম্যালেরিয়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের কি লাগবে, এর জীবনচক্রে একটা মানব দেহ লাগবে, আর একটা কি লাগবে, মশকির দেহ লাগবে। জীবনচক্রে দুইটা পার্ট লাগবে, মানব দেহ আর একটা হচ্ছে মশকির দেহ। মানব দেহ এবং মশকির দেহ, এই মানব দেহের একটা আছে হেপাটিক সাইজোগনি, আর একটা হচ্ছে এইথ্রোসাইটিক সাইজোগনি, এর দুইটা পার্ট আসবে, একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি, আর একটা হচ্ছে এইথ্রোসাইটিক সাইজোগনি, এইথ্রোসাইটিক সাইজোগনি। আচ্ছা, এখানে দেখো তো যে সাইজোগনি বলতে একটা ওয়ার্ড চলে আসছে না, সাইজোগনি কথার মানে কি? সাইজোগনির কথার মানে হচ্ছে যে যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে থাকবে যেটা, সেটাকে আমরা বলবো সাইজন্ট বলবো, ঠিক আছে, এই সাইজনকে আবার সাইজোগনিও বলতে পারি। হেপাটিক সাইজোগনি কথার মানে হচ্ছে যে এই যে যে প্যারাসাইটটা সে অ্যাটাক দিল, বা প্যারাসাইটটা আমাদের বডিতে যে পুশ করলো, এই প্যারাসাইটটা যদি আমাদের যকৃতকে অ্যাটাক করে, কাকে অ্যাটাক করবে, আমাদের যকৃতকে অ্যাটাক করে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে হেপাটিক সাইজোগনি। কি বলবো? যকৃতকে অ্যাটাক করলে হেপাটিক সাইজোগনি। আর যদি হচ্ছে আমাদের আরবিসিকে অ্যাটাক করে, তাহলে সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এটা কি হবে? যকৃতকে অ্যাটাক করবে, আর সেটা যখন আরবিসিতে যাবে, সেটাকে আমরা বলবো হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই যে হেপাটিক সাইজোগনি আছে না, এটা আবার দুইটা পার্টে ভাগ হবে, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক, আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি হেপাটিক সাইজোগনি দুটো পার্ট, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক। আচ্ছা, যদি আমরা এই মশকির হেপাটিক সাইজোগনিটা দেখি একটু, আমি একটু বলে দিই যে হেপাটিক সাইজোগনিটা বেসিক্যালি কি হবে। এই যে মশকির যে প্যারাসাইটটা, বুঝছো, সর্বপ্রথম হচ্ছে আমাদের যখন বডিতে অ্যাটাক করবে, এই তখন প্যারাসাইট আমাদের কি করবে, তখন যকৃতে অ্যাটাক করবে, মানে হেপাটিক সাইজোগনি যাবে, যকৃতে অ্যাটাক করার পর সে কি, যখন আমাদের কামড় দিবে একটা মশকি, তখন হচ্ছে এই জীবাণুটা হচ্ছে স্পোরোসাইট যেমন একটা জীবাণু দিবে, কি দিবে, স্পোরোজয়েড জীবাণু দিবে, ঠিক আছে, এটা যকৃত কোষে অ্যাটাক করবে। তারপরে এই স্পোরোজয়েডটা কিসে ফর্ম হবে, মেরোজয়েডে ফর্ম হবে, মেরোজয়েডে ফর্ম হবে। মেরোজয়েডে ফর্ম হওয়ার পর সেটা হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে যাবে। কি হবে? মেরোজয়েড যাবে, মেরোজয়েড হওয়ার পর সেটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে যাবে, সেটাকে আমরা বলবো হচ্ছে সাইজন্ট। সেটাকে কি বলবো? সাইজন্ট। যখন সাইজন্ট হয়ে যাবে, তারপর এটা আস্তে আস্তে বড় হয়ে কি হবে, মেরোজয়েড। এই মেরোজয়েড পর্যন্ত যে স্টেজটা আছে, তাহলে প্রথমে যকৃত অ্যাটাক করলো, তারপর সেটা গেলো হচ্ছে মেরোজয়েড থেকে গেলো সাইজন্ট থেকে হচ্ছে মেরোজয়েড। এই যে স্টেজটা আছে, এই স্টেজটাকে আমরা বলবো হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক। কি বললাম আমি? প্রথমে যকৃত হলো, তারপর যকৃত থেকে গেলো সেটা কি, মেরোজয়েড থেকে সাইজন্ট থেকে হচ্ছে মেরোজয়েড, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক, এইটুক পর্যায়। এরপরে যাবে সেটা হচ্ছে আবার সাইজন্ট ফর্ম করবে, সেটা হচ্ছে আবার আরবিসিতে যাবে, এটা আবার সাইজন্ট ফর্ম করবে, সাইজন্ট ফর্ম করার পর আবার সেটা মেরোজয়েড ফর্ম করবে, মেরোজয়েড ফর্ম করার পর সেটা হচ্ছে যকৃত কোষকে অ্যাটাক করলো, যকৃত কোষকে অ্যাটাক করার পর তখন দুইটা পার্টে ভাগ হবে, একটা হচ্ছে মাইক্রো মেরোজয়েড, তারপর হচ্ছে মেটা মেরোজয়েড। এখানে থাকবে দুইটা, একটা হচ্ছে মাইক্রো মেটা মেরোজয়েড,
আরেকটা হচ্ছে ম্যাক্রো, মেটা ক্রিপ্টোমেনোজয়েড। এই যে মাইক্রো আর ম্যাক্রো তৈরি হলো, এই মাইক্রোটা আবার কি করবে, এ হচ্ছে ছোট, এ হচ্ছে পরে আবার আমাদের যকৃতে অ্যাটাক করবে। এই পুরো ধাপটা যে আসলো, এই ধাপটা হচ্ছে এক্সোরিথ্রোসাইটিক সাইজোগনি। ঠিক আছে, একটা হচ্ছে প্রিএরিথ্রোসাইটিক, এটা হচ্ছে এক্সোরিথ্রোসাইটিক। এই ধাপটা আমাদের দুটো ধাপটা অবশ্যই পড়তে হবে, এটা তোমাদের সিকিউ এর জন্য আসবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি আমরা কি পড়লাম একটু সামারি করি। যে হচ্ছে আমাদের প্রথমে আসবে ভাইরাস। ভাইরাস সম্পর্কে আমরা কি পড়বো, যে ভাইরাসের গঠন পড়তে হবে, ভিরিয়ন, ভিরিয়ার্স, নিউক্লিয় ক্যাপসিড অ্যান্ড প্রিয়ন্স কি জানতে হবে। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য কি কি, ভাইরাসের জড়ীয় বৈশিষ্ট্য কি কি জানতে হবে ফর সিকিউ কোশ্চেন। এরপর জানতে হবে কি ভাইরাসের দ্বারা কিছু ডিজিজ হয়, যেমন আমরা তো পড়ছি, এটা আমার তো কি পড়ছি, আমাদের যে সাধারণ যে জ্বর হয়, আমার সাধারণ সর্দি কাশি যে হয়, তখন কিন্তু এটা ভাইরাস কাজ করে, এর নাম হচ্ছে রিনো ভাইরাস। নাম কি, রিনো ভাইরাস। ঠিক আছে, এর একটা চার্ট আছে, এই চার্টটা তোমরা অবশ্যই পড়বা, এটা থেকে অবশ্যই এমসিকিউ আসবে। এরপরে আসবে হচ্ছে ভাইরাসের কারণে আমাদের কি কি ডিজিজ হয়, এটা জানলাম। তারপর হচ্ছে যে কিছু কিছু ডিএনএ ভাইরাস আছে, কিছু কিছু আবার কি আছে, আরএনএ ভাইরাস আছে, এগুলো জানতে হবে আমাদের। নেক্সট জানতে হবে হচ্ছে আমাদের যে ব্যাকটেরিয়া ভাইরাসের বংশবৃদ্ধি কি হবে, একটা হচ্ছে লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র। নেক্সট হচ্ছে আমাদের যে তোমার ব্যাকটেরিয়া সম্পর্কে আসবো, ব্যাকটেরিয়ার জনককে, ব্যাকটেরিয়া কয় প্রকার হবে, ব্যাকটেরিয়া আকৃতি কেমন জানতে হবে এটা। ঠিক আছে, এরপর ব্যাকটেরিয়ার কারণে কি কি ডিজিজ হয় আমাদের জানতে হবে এটা। ব্যাকটেরিয়ার অঙ্গজনন কি কি আছে, যৌনজনন কি কি আছে, অযৌনজনন কি কি আছে, এটা সিকিউর জন্য লাগবে। এরপর আসবে হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া কি কারণে হবে আমাদের, অ্যানোফিলিস মশকির কারণে হবে। ডেঙ্গু আমাদের কি কারণে হবে, এডিস মশকির কারণে হবে আমাদের। ঠিক আছে, এরপরে হচ্ছে কি ম্যালেরিয়া চারটা প্যারাসাইটের কারণে আমাদের হয়ে থাকে। চারটা প্যারাসাইট কি কি থাকবে এটা আমার জানতে হবে। এই চারটা প্যারাসাইটের মধ্যে চারটা প্যারাসাইটের কারণে চারটা আমাদের ম্যালেরিয়া হয়ে থাকে, চারটা ম্যালেরিয়া জানতে হবে। ঠিক আছে, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমাদের ক্লাসটা করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফোকাস একাডেমির এই এলিট প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।